তার মধ্যে বলা যায় থিংস টু রিমেম্বার। সো কেমিক্যাল বন্ডিং এর মধ্যে থিংস টু রিমেম্বার এর মধ্যে প্রথমে হয় হচ্ছে টাইপস অফ বন্ডিং, অর্থাৎ আমাদের কি কি বন্ডিং আছে। একটা আছে হচ্ছে আয়নিক, একটা কোভ্যালেন্ট, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। নাম্বার সেকেন্ড, টাইপস অফ বন্ডিং এ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড এগুলোকে না জানলে কোনো রকম ভাবে সামনের দিকে এগোনো যায় না। কোভ্যালেন্ট বন্ডকে নিয়ে বেশিভাবে আমাদের কার্যকারিতা রয়েছে, তাই হাইব্রিডাইজেশন বার করা ভেরি ইম্পর্টেন্ট ফিনোমিনন। যখনই হাইব্রিডাইজেশন বার করে ফেলছি তখনই কি করে প্রেডিক্ট করব শেপ অফ মলিকিউল। যে কোনো একটা মলিকিউলের ডেফিনিট একটা শেপ হয়, সেটা ইউজিং দ্য থিওরি অফ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, পুরোটাকে ভিএসসিপিআর বলা হয়। সো ভিএসসিপিআর দিয়ে যে কোনো কিছু, এই দুটোই তোমাদের মেনলি এমসিকিউতে আসবে বা বোর্ডেও লিখতে দেবে বারবার। সো দ্যাট ইজ ভিএসসিপিআর অ্যাজ ওয়েল অ্যাজ হাইব্রিডাইজেশন না জানলে ভিএসসিপিআর কখনোই হয় না। নাম্বার 4 যেটা থাকে সেটা হচ্ছে পোলারিটি, অর্থাৎ কোনো একটা মলিকিউল পোলার হবে নাকি পোলার হবে না সেটা ডিপেন্ড করে আছে হচ্ছে ডাইপোল মোমেন্টের উপর। সো ডাইপোল মোমেন্ট জিনিসটা কি জানতে হয়, কিন্তু ডাইপোল মোমেন্ট জানলেই কখনো পোলারিটি বার করা যায় না, যে কে পোলার হবে কে পোলার হবে না। সো ডাইপোল মোমেন্টের একটা ছোট কেস স্টাডি আছে যেটাকে জানতে হয়, যেটা দেখলেই বুঝতে পারা যায় যে মলিকিউলটা পোলার হবে অর হবে না। নাম্বার 5, একটা স্পেশাল টাইপ অফ বন্ডিং যেটা স্পেশাল পোলারিটি থাকলে হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। অ্যান্ড নাম্বার 6 হচ্ছে যে বন্ড অর্ডার জিনিসটা কি, যেটা বন্ড অর্ডার সবসময় বার করতে দেবে আমাদের। তাহলে তিনটে জিনিস বার করতে কনস্ট্যান্টলি দেয়, একটা হাইব্রিডাইজেশন, একটা শেপ অফ দ্য মলিকিউল, আর একটা হচ্ছে বন্ড অর্ডার। হাইড্রোজেন বন্ডিং জিনিসটা পুরোপুরি কনসেপ্ট, কিন্তু কুইক কি করে বার করব সেটা সবসময় হাইব্রিডাইজেশনের ওপর নির্ভর করে রয়েছে। এই অবস্থাতে ফার্স্ট কোনো বন্ডটি, যেটা ক্লাস 10-এ পড়ানো হয় যে সাম কম্পাউন্ড আর আয়নিক, সাম কম্পাউন্ডস আর কোভ্যালেন্ট, এই ব্যাপারটা মিসকনসেপশন একটা, যেটা নিচু ক্লাস হিসেবে শেখানো হয়। নো বন্ড ইজ আয়নিক অর কোভ্যালেন্ট। কেউ কোভ্যালেন্ট আইডিয়ালি নয়, কেউ আয়নিক আইডিয়ালি নয়। তবে এটা তার পাশে আলাদা করে বলে দেওয়া উচিত যে আয়নিক বন্ড ইজ স্ট্রংগেস্ট বন্ড। যতগুলো বন্ড আছে, যে বইতেই যাই বলা থাকুক না কেন, দিস ইজ দ্য স্ট্রংগেস্ট বন্ড। যেহেতু কোনো একটা বন্ড আয়নিক, এটা আমি বন্ড নেচার বলছি, কোনো একটা বন্ড আয়নিক বা কোনো একটা বন্ড কোভ্যালেন্ট কখনো হয় না। সেই কারণের জন্যই কোনো একটা কম্পাউন্ড দিয়ে বলতে পারে যে এটা কি আয়নিক না এটা কোভ্যালেন্ট। সেটার জন্যই আমাদের ফ্যাজান্স রুল বিশেষভাবে দরকার। ক্যাটায়নের পয়েন্ট অফ ভিউতে এবং অ্যানায়নের পয়েন্ট অফ ভিউতে আমরা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে ক্যাটায়নের সাইজ যদি বাড়ে, at the same time charge on cation যদি কমে আর চার্জ অন অ্যানায়ন যদি বাড়ে, তার মধ্যে আমি বলবো আবার যে নাম্বার 1 ক্রাইটেরিয়াটা নাম্বার 2 থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 1-এর ক্রাইটেরিয়াতে ক্যাটায়নের সাইজ বাড়লো এবং অ্যানায়নের সাইজ ছোট হয়ে গেল, লাইক বেরিয়াম। বেরিয়াম ক্যাটায়ন অনেক ডাউন দ্য গ্রুপ রয়েছে, তার সাইজ বড়, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লোরিন, তার সাইজ অ্যানায়নের দিক দিয়ে সব থেকে ছোট। তখন এই দুটো
ক্রাইটেরিয়া ম্যাচ করাবে হচ্ছে সবসময় আয়নিক বন্ডকে। তার মানে আমাকে দুটো মলিকিউলের যদি কম্পেয়ার করতে বলা হয়, আমি ফার্স্ট দেখবো হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজ। ক্যাটায়নের বড়, অ্যানায়নের ছোট, তাহলে সেটা আয়নিক বন্ড এবং সেটা স্ট্রঙ্গার বন্ডের দিকে যাবে। আগের দিনই একটা কোশ্চেন জিজ্ঞেস করছিল অয়েন্ড্রায়ন, সেটা হচ্ছে যে এক্সটেন্ট অফ হাইড্রোলিসিস বুঝবো কি করে। তো এক্সটেন্ট অফ হাইড্রোলিসিস আদৌ র্যাডাইয়ের ওপর নির্ভর করে না, নেচার অফ বন্ডের ওপর নির্ভর করে। থার্মাস্টেবিলিটিও তাই, যে কোনো একটা বন্ডের নেচারে সে যদি টুয়ার্ডস দ্য শিফট করে আয়নিক বন্ডের দিকে, তাহলে সেটা ইজিলি ব্রেকেবল হবে না, তখন সেটা স্টেবল হবে। আর যদি সেটা শিফট করে হচ্ছে টুয়ার্ডস কোভ্যালেন্সের দিকে, তাহলে সেটা উইক বন্ড হচ্ছে বলে সেটা স্টেবিলিটিটা কমবে। লাইক এটাই যদি আয়নিকের ক্রাইটেরিয়া হয়ে থাকে, তাহলে ক্যাটায়নের সাইজ কমা এবং অ্যানায়নের সাইজ বাড়া। লাইক একটা উদাহরণ দিচ্ছি, লিথিয়াম আয়োডাইড। লিথিয়ামের সাইজ অনেক ছোট হয়ে গেল, তার তুলনায় আয়োডিনের সাইজ অনেক বড় হয়ে গেল। ঠিক উল্টোটা, চার্জ অন দ্য ক্যাটায়ন যদি বাড়ে, মনে হবে অ্যাজ দি ম্যাটার অফ ফ্যাক্ট যে লিথিয়াম প্লাসের বদলে অ্যালুমিনিয়াম 3+ আরো স্ট্রঙ্গার বন্ড করবে, কিন্তু ব্যাপারটা তা নয়। চার্জ অন ক্যাটায়ন যদি বেড়ে যায় আর চার্জ অন অ্যানায়ন যদি কমে যায়, তাহলে বন্ডের নেচারটা হয়ে যাবে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তখন এটা স্ট্রংগেস্ট বন্ড বলতে পারবো না, তখন এটাকে বলবো হচ্ছে উইকার বন্ড। এই নেচারটার কথা সবসময় মাথায় রাখার দরকার, যে এই নেচার অফ দ্য বন্ড অলওয়েজ শিফটস। নেচারের দিক দিয়ে কেউ আয়নিক নয় আলটিমেটাম, কেউ কোভ্যালেন্ট নয় আলটিমেটাম। আয়নিক আর কোভ্যালেন্টের মধ্যে অলওয়েজ একটা রিলেটিভিটি চলছে, সেই অনুযায়ী আমাদের কিন্তু হায়ার স্টাডি সবসময় করতে হয়। কিন্তু ক্লাস 10-এ বলা হতো এটা একটা NaCl উদাহরণ আয়নিক বন্ডের, একটা তার বদলে অন্য একটা কম্পাউন্ড দিত, সাপোজ দিত হচ্ছে একটা নন মেটালের কম্পাউন্ড, সেটা বলতে হচ্ছে কোভ্যালেন্ট। তার মানে নন মেটালস সবসময় কোভ্যালেন্ট বন্ড করে, মেটাল সবসময় আয়নিক বন্ড করে, এরকম কোনো ব্যাপার নেই। যেমন ফর এক্সাম্পল এখানে LiI না দিয়ে যদি আমি AlCl3 দিই, তাহলে এখানে যেহেতু চার্জটা অনেক বেড়ে গেছে, তাই অ্যালুমিনিয়ামের ওপর, এবং সাইজটা ছোট হয়ে গেছে অ্যালুমিনিয়ামের, কারণ লেফট থেকে রাইটের দিকে রয়েছে, তাই তার সাইজটা ছোট হয়ে গেল বলে ইট শিফটস টুয়ার্ডস উইকার কোভ্যালেন্ট বন্ড। দেখো এখানে অ্যালুমিনিয়াম কিন্তু একটা মেটাল, এই জন্য মেটাল দেখেই আয়নিকে টিক দেওয়া বা নন মেটাল দেখেই কোভ্যালেন্সের দিকে টিক দেওয়াটা অ্যাবসলিউটলি মূর্খের কাজ হবে, সেটা কখনোই করা উচিত নয়। বরং প্যাজেন্স রুলকে সবসময় সামনে রেখে এগোনো উচিত। এবার নেক্সট আসা যায় যে এই যে নেচার অফ বন্ডের দিক দিয়ে প্রথমে টাইপস বলেছি, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট এবং আয়নিক। এই জিনিসটাই বা কি? জিনিসটা হচ্ছে ফার্স্ট আয়নিকের ক্ষেত্রে আয়নিকের একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে জাম্পিং অফ ইলেকট্রনস। জাম্পিং অফ ইলেকট্রনসের জন্য একটা ক্যাটেগরি ইলেকট্রন জাম্প করাবে এবং একটা ক্যাটেগরি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। ধরে নেওয়া যাক যে যার Np6NS1 আছে, তার ইলেকট্রনটা জাম্প করবে, এবং যার NS2NP5 আছে, তার অক্টেট কমপ্লিট করবার জন্য NP5-এ আর একটা ইলেকট্রন দিলেই সে অক্টেট কমপ্লিট হয়ে যায়, সেখানে সে এই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করলো। অ্যাজ এ রেজাল্ট এটা যেহেতু পেনাল্টিমেট শেল N-1p বলা উচিত, তাহলে আগের যে P6 অবধি সেটা অক্টেট হয়ে গেল। তার মানে এখানে যদি লাস্ট শেল হয়ে থাকে হচ্ছে NS, তার আগের শেলটা যদি হয় হচ্ছে P, তাহলে তার আগের শেল Nই ছিল, মানে S ছিল। আলটিমেটলি
এ একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন বা তিনটে ইলেকট্রন, কটা কটা হতে পারে, একটা, দুটো বা তিনটে ইলেকট্রন ডোনেট করে বা জাম্প করিয়ে আলটিমেটলি হয়ে যায় হচ্ছে NH2NP6। তখন যেহেতু এই ইলেকট্রন লস করছে তাই এ হয়ে যায় হচ্ছে E+। আমি এলিমেন্ট হিসেবেই বলবো, মেটাল হিসেবে বলবো না, যে সে E+ হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যাটায়ন। কখনো যদি জিজ্ঞেস করে যে ক্যাটায়ন যে রেসপেক্টিভ এলিমেন্টের থেকে স্টেবল কেন, না ক্যাটায়ন ইলেকট্রন দিয়ে তবেই NH2NP6 এর ইনার্ট গ্যাস কনফিগারেশন পেয়েছি। সেই জন্য যে কোনো অবস্থাতে কোনো আয়ন সবসময় স্টেবল, কখনোই এলিমেন্ট স্টেবল নয়, কিন্তু আয়ন স্টেবল। তাই ইনার্ট গ্যাস কনফিগারেশন করবার জন্য তারা সবসময় ব্যস্ত হয়ে থাকে। দ্যাটস ওয়াই সে E+ করলো এবং সে খুব স্টেবল অবস্থায় রইল। অন দ্য আদার হ্যান্ড এও NH2NP6 করে করলো হচ্ছে E-। তাহলে একটা E+ আর একটা E- এর মধ্যে E- অ্যানায়ন তৈরি করলো, স্টেবল হলো। তখন তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা এতটাই ডেঞ্জারাস যে তাদের মধ্যে কোনো বন্ড তৈরি হয় না। হোয়াট ইজ বন্ড পরে বলছি। বন্ড তৈরি হয় না, তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি হয় বলে তৈরি হয় হচ্ছে কম্পাউন্ড E&E। একটা E+ এর সাথে একটা E- এর একটা ট্রিমেন্ডাস ফোর্স অফ অ্যাট্রাকশন, জাস্ট কুলম্বের ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করে। তখন তাদের সেই বন্ডটার মধ্যে কোনো বন্ডই নেই, তার মানে ভেতরে কোনো ইলেকট্রনই নেই, দুটো অপোজিট চার্জ আছে বলে তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনে সবসময় আয়নিক কম্পাউন্ড তৈরি হচ্ছে, যেটা আমরা নিচু ক্লাসের ক্ষেত্রে বলতে পারি হচ্ছে এর এক্সাম্পল একটা নিয়ে, যে লেট আস কনসিডার যে সোডিয়াম আছে, যে 11 অবস্থায় আছে এবং 1s2 2s2 2p6 3s1 হিসেবে আছে, এবং Cl আছে হচ্ছে 17 হিসেবে 1s2 2s2 2p6 3s2 3p5 হিসেবে। লাস্টের কথাটা ভাবো যে এখানে যদি s ইলেকট্রনের থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এখান থেকে ইলেকট্রনটা বেরোলো, 3s0 হয়ে গেল। তাহলে আলটিমেটলি এইটুকুই বলবো যে 2s2 2p6 অবস্থায় রয়েছে এবং 3s0 হয়েছে, তবেই সে Na+ হয়েছে। অন দ্য আদার হ্যান্ড এও তাই, 3s2 3p6 হয়েছে, তবেই সে Cl- হয়েছে। Na+ আর Cl- এর মধ্যে কোনো ইলেকট্রন নেই। Na+ আর Cl- এর মধ্যে একটা বলা যায় স্ট্রংগেস্ট ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, আর সেই স্ট্রংগেস্ট ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্যই আলটিমেটলি তৈরি হচ্ছে NaCl। নাও তাহলে ট্রু বন্ড কি, এইখানেই বলা উচিত যে এ হচ্ছে আনট্রু বন্ড, অর্থাৎ আয়নিক কম্পাউন্ড স্ট্রংগেস্ট বন্ড বলা হয় কিন্তু তার মধ্যে কোনো ট্রু বন্ড দেখতে পাওয়া যায় না, আনট্রু বন্ড দেখতে পাওয়া যায়। আনট্রু বন্ড ট্রু বন্ড ব্যাপারটা কি না, যদি when ever the orbital overlap with each other, যে অরবিটাল গুলোতে ইলেকট্রন আছে সেই অরবিটালের ইলেকট্রন গুলো একে অন্যের সাথে শেয়ারিং করে বা ওভারল্যাপ করে ফর্ম এ বন্ড কল্ড ট্রু বন্ড। এখানে Na+ এর অরবিটাল 3s0 বা Cl- এর 3p6 এর সাথে কোনো সম্বন্ধ নেই, তারা তাদের নিজেদের জায়গাতে রয়েছে। দ্যাটস ওয়াই এটা কখনোই ট্রু বন্ড হতে পারে না। দুটো চার্জ পার্টিকেলের মধ্যে যদি কোনো অ্যাট্রাকশন ফোর্স হয়ে থাকে তাহলে সেটা কোনো ট্রু বন্ড নয়, স্টিল সেটা স্ট্রংগেস্ট বন্ড হিসেবে কনসিডার হচ্ছে, স্ট্রংগেস্ট ফোর্স অফ অ্যাট্রাকশন হিসেবে
কনসিডার হচ্ছে, ফলে তাদেরকে ব্রেক করাটা খুব ইজি হয় না। যখনই আমাদের এই ক্রাইটেরিয়াটা আসবে যে ট্রু বন্ড কি, তাহলে সেটা অবশ্যই হবে হচ্ছে শেয়ারিং অফ ইলেকট্রন। দুটো এলিমেন্ট তার নিজের নিজের ইলেকট্রনকে শেয়ার করলে দুজন এলিমেন্টের মধ্যে, সেটাকে বলা হবে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তাই ট্রু বন্ড হিসেবে কনসেপ্টটা সবসময় যায় হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের দিকে। ধরে নেওয়া যাক এ একটা ইলেকট্রন এবং বি তার আর একটা ইলেকট্রন দিয়ে যখন শেয়ারিংটা করছে এর সাথে বি বা বি এর সাথে এ, তখন এরা দুজনেই অক্টেট কমপ্লিট হচ্ছে। তখন এই দুটো ইলেকট্রন যে অরবিটালের মধ্যে রয়েছে সে অরবিটালগুলো একে অন্যের সাথে ওভারল্যাপ করছে। তাই জন্য তলায় বলবো হচ্ছে ট্রু ওভারল্যাপিং অফ অরবিটাল। ট্রু ওভারল্যাপিং অফ অরবিটালের জন্য আলটিমেটলি সেটাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আগেরটাতে কখনোই বলা যেতে যায় না যে বন্ড একটা ডাইরেক্টিভিটি আছে। এই কথাটা শুনলেই তোমাদের পাজল লাগবে যে বন্ড ডাইরেক্টিভিটি কি। দিস হ্যাজ বন্ড ডাইরেক্টিভিটি। তার মানে কোভ্যালেন্ট বন্ডে বন্ড ডাইরেক্টিভিটি আছে, কিন্তু কখনোই আয়নিক বন্ডে বন্ড ডাইরেক্টিভিটি আছে বলা যায় না। যেমন NaCl এর মধ্যে আমরা যদি একটা বন্ড দেখাইও, তাহলে সেটা কিন্তু জাস্ট ফোর্স অফ অ্যাট্রাকশন। তখন আমি বলতে পারি না যে N এর ওপর পার্শিয়াল পজিটিভ চার্জ বা Cl এর ওপর পার্শিয়াল নেগেটিভ চার্জ আছে, কারণ এই দুজনের মধ্যে একটা নেট ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে এবং সবসময় Cl একটা আয়ন হিসেবে আর Na প্লাস একটা আয়ন হিসেবে কাজ করছে যখন নেট মলিকিউলের মধ্যে কারোর পজিটিভ চার্জ বা কারোর নেগেটিভ চার্জ আর নেই। তার মানে কোনো অবস্থাতেই আমি বলতে পারি না যে N এর দিকে পজিটিভ চার্জ বা Cl এর দিকে নেগেটিভ চার্জ আছে। অন দ্য আদার হ্যান্ড, যেহেতু এটা তৈরি হয়েছে Na প্লাস অ্যান্ড Cl মাইনাস আয়নসকে দিয়ে, অন দ্য আদার হ্যান্ড H আর Cl এর মধ্যে সাপোজ একটা ইলেকট্রন পেয়ার শেয়ারিং হয়েছে। শেয়ারিংটা হয়ে যে কোভ্যালেন্ট বন্ডটা তৈরি হয়েছে তাতে H এর থেকে Cl সবসময় বেশি ইলেকট্রোনেগেটিভ। তাই এই পেয়ার অফ ইলেকট্রনটা যেটা শেয়ার হয়ে বন্ডটা তৈরি হয়েছে, হুইচ ইজ উইক বন্ড, সেটা অলওয়েজ শিফট করবে হচ্ছে ক্লোরিনের দিকে। তার মানে যে ইলেকট্রোনেগেটিভ বেশি তার দিকে ইলেকট্রন পেয়ারটা সবসময় শিফট করবে। তাই আমরা নেট অবস্থায় দেখাতে পারি যে তাদের মধ্যে ইলেকট্রন পেয়ার হয়ে শেয়ারিং হয়ে আলটিমেটলি HCl বন্ড তৈরি হয়েছে, কিন্তু সেখানে Cl এর ওপর পার্শিয়াল নেগেটিভ চার্জ আর হাইড্রোজেনের ওপর পার্শিয়াল পজিটিভ চার্জ রয়েছে। কেন না, যে পেয়ারের ওপর দাঁড়িয়ে রয়েছে ইলেকট্রন পেয়ারিং এর ওপর HCl এর বন্ডটা, সেই পেয়ার্ড ইলেকট্রনটা শিফট করেছে টুয়ার্ডস ক্লোরিনের দিকে। যে ইলেকট্রোনেগেটিভ হবে তার দিকে শিফট করবে। এটাকেই বলা হয় বন্ড ডাইরেক্টিভিটি। বন্ড ডাইরেক্টিভিটি কথাটার অ্যাকচুয়াল মিনিং তাহলে বলা যায় যে the shared orbital electrons are shifted to which element in the compound is called bond directivity, যেটা কখনোই আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে না। আবার বলবো, the overlapped orbital electrons are shifted towards the element is called bond directivity। তখন যে কোনো একজন পজিটিভ চার্জে থাকবে আর যে কোনো একজন নেগেটিভ চার্জে থাকবে। তো একটা ইলেকট্রন শেয়ার করে হয় আর একটা ইলেকট্রন জাম্প করে হয়। সেই দিক দিয়ে আমরা বলতে পারি হচ্ছে যে যখন যখন এই ঘটনাটা ঘটতে থাকলো, তার মানে আমরা একটা উদাহরণ দেব যে H2SO4, এখানে সবাই নন মেটাল রয়েছে, তাতে সেন্ট্রাল অ্যাটম সবসময় সালফার। সো সেন্ট্রাল অ্যাটম সালফারের দিক দিয়ে আমরা বলতে পারি হচ্ছে ইট লুকস লাইক, যেহেতু এটা ডাইবেসিক অ্যাসিড, দুটো OH বন্ড থাকবে এবং দুটো ডাবল বন্ড থাকবে। দ্যাট ইজ সালফারের
স্ট্রাকচার। যদি এ আর বি এলিমেন্টের মধ্যে একটা ইলেকট্রন পেয়ার শেয়ার হয় তাহলে একটা সিঙ্গেল বন্ড তৈরি হলো। যদি এ আর বি এর মধ্যে দুটো করে ইলেকট্রন পেয়ার হয় তাহলে অক্টেট হওয়ার জন্যই অবভিয়াসলি তাহলে সেখানে এ আর বি এর মধ্যে ডাবল বন্ড তৈরি হলো। অথবা এ আর বি এর মধ্যে তিনটে করে ইলেকট্রন পেয়ার হয়ে আলটিমেটলি তৈরি হলো হচ্ছে ট্রিপল বন্ড। মনে রাখার দরকার এই তিনটে করে ইলেকট্রন যে শেয়ারিংটা হচ্ছে তার মধ্যে বি এর 50% এবং এর 50% সবসময় থাকবে হচ্ছে শেয়ারিং। এখানেও তাই, অর্থাৎ ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড আর ট্রিপল বন্ড তিনটেতেই তাই। যা এ শেয়ার করবে বি তাই শেয়ার করবে, যাতে করে এরও অক্টেট হতে পারে এবং বি এরও অক্টেট হতে পারে। একটা যে কোনো কম্পাউন্ড দিয়ে সেটা উদাহরণ দেখানো যেতে পারে যে লেটস সে H2S এর ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম অবশ্যই সালফার। এবার সালফার কোন গ্রুপে আছে সেটাই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আমাদের গ্রুপ 6-এ আছে। একটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে একটা সালফারের ইলেকট্রন শেয়ার হলো। যদি ক্রস ডট দেখাই লিউইসের তাহলে ডট ক্রস অনুযায়ী আর একটা হাইড্রোজেনের সাথে শেয়ার হলো। সালফারের দুটো ডট আমি ধরে নিচ্ছি বন্ডের জন্য কাজ করলো, যেহেতু হাইড্রোজেন হিলিয়ামে চলে গেল ডুপ্লেট হয়ে। বাকি সবাই কিন্তু অক্টেটেই যাবে, হাইড্রোজেনই একমাত্র ডুপ্লেটে যাবে। তাহলে সালফারের নিজস্ব ইলেকট্রন রয়ে গেল, যেহেতু পিরিয়ডিক টেবিলে 16 গ্রুপে আছে তাই 6 গ্রুপ ধরে রাখতে হবে। 15 যারা 5 গ্রুপে ধরে রাখতে হবে, তার মানে তাদের কার্যকারিতার ইলেকট্রনটা হচ্ছে নাম্বার 5 বা কার্যকারিতার ইলেকট্রনটা হচ্ছে নাম্বার 6। তো এখানে সালফারের দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়ে গেল। এই অবস্থাতে হাইড্রোজেন ডুপ্লেট হয়ে গেল এবং সালফার অক্টেট হয়ে গিয়ে বন্ড পেয়ারিংটা করলো, যেটাকে আমরা লিখি হচ্ছে সামথিং লাইক দিস। সো H2S এর এই বন্ডটা আলটিমেটলি তৈরি হলো। বা এখন আপাতত যেহেতু এটা এরকম ভাবে দেখানো উচিত নয়, দেখানো উচিত লাইক দিস। তাহলে আমরা এরকম H2S এর মতন বন্ড শেয়ারিং করে অনেক রকমের এই বন্ডই দেখাতে পারি। এইখানে একটা অসুবিধে হলো, সে অসুবিধাটা হচ্ছে যে সামটাইমস যেহেতু এই শেয়ারিংটার মেন অবজেক্টিভটা ছিলই হচ্ছে যে অক্টেট কমপ্লিট হবে বা ডুপ্লেট কমপ্লিট হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে একমাত্র ডুপ্লেট, বাকি সবার ক্ষেত্রে অক্টেট, এটা সামটাইমস কমপ্লিট হলো না বা সামটাইমস ওভারফিল্ড হয়ে গেল। ওভারফিল্ড কিরকম না, যখন যখন বোরনের কম্পাউন্ড থাকবে, লাইক বোরন নিজের পিরিয়ড অনুযায়ী যে গ্রুপ আছে পিরিয়ডিক টেবিলে, সেই গ্রুপ অনুযায়ী ওর 3টে ইলেকট্রন আছে, কারণ ও 3rd গ্রুপে আছে, এবং তার সাথে 3টে ক্লোরিনের থেকে ও 3টে ইলেকট্রন পাচ্ছে। তাহলে 6টা ইলেকট্রন হলো এবং 6টা ইলেকট্রনের জন্য ও কিন্তু অক্টেট ডেফিশিয়েন্ট হয়ে গেল। লাইক বোরনের ক্ষেত্রে Cl, Cl অ্যান্ড Cl, তিনটে ক্লোরিনের সাথে ওর নিজস্ব ইলেকট্রন যদি শেয়ার করা হয় তাহলে আলটিমেটলি কিন্তু অক্টেট ডেফিশিয়েন্ট হলো। আর সেই কারণের জন্যই অক্টেটের করবার জন্য বোরন একটা লোন পেয়ার অফ ইলেকট্রন সবসময় অ্যাট্রাক্ট করবার চেষ্টা করবে বা অ্যাচিভ করবার চেষ্টা করবে, এবং সেটা ও লিউইস অ্যাসিড বিহেভিয়ারকে প্রেডিক্ট করা হলো। সো এখানে ভালো করে দেখবে কিরকম ভাবে করা হয়, যে ক্লোরিন যখন রয়েছে তখন ক্লোরিনের সারাউন্ডিং একটা ইলেকট্রন নয়, ক্লোরিনে যেহেতু গ্রুপ 7 তাই ওর চারিদিকে আছে হচ্ছে টোটাল 7টা ইলেকট্রন, অর্থাৎ এখানে 6টা দিলাম আর এখানে শেয়ারিং হয়েছে একটাই, এখানেও তাই এবং এখানেও তাই। বোরনের একটা করে ইলেকট্রন পেয়ে ক্লোরিন আলটিমেটলি অক্টেট হয়েই গেল, কিন্তু বোরন ইন্টার্ন ক্লোরিনের ইলেকট্রন পেয়ে অক্টেট কমপ্লিট হলো না। তাই বাইরের থেকে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন, লোন পেয়ার
অফ ইলেকট্রন সবসময় অ্যাটাচ করবার টেন্ডেন্সি দেখা যায়, এবং এটাকেই বলা হয় লিউইস অ্যাসিড কনসেপ্ট। অর্থাৎ যে যে অক্টেট কমপ্লিট হবে না তার একটা করে লোন পেয়ার অ্যাচিভ করবার টেন্ডেন্সি থাকবে। যে লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করে সে লিউইস বেস, যে লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সে হচ্ছে লিউইস অ্যাসিড। এটা গেল হচ্ছে অক্টেট ডেফিশিয়েন্ট কম্পাউন্ড। অক্টেট ডেফিশিয়েন্ট শুধুমাত্র যে বোরন তা নয়, অক্টেট ডেফিশিয়েন্ট বেরিলিয়ামও। যাদের যাদের ইলেকট্রন নাম্বার বা অ্যাটমিক নাম্বার কম হবে এলিমেন্টের দিক দিয়ে, অন্তত পিরিয়ড 2 এর শুরুটার দিক দিয়ে, তাদের ক্ষেত্রে তাই হবে। লাইক বেরিলিয়াম, তার ইলেকট্রন হচ্ছে দুটো। এবার সে যদি দুটো ক্লোরিনের সাথে শেয়ারিং করে তাহলে এক একটা ক্লোরিনের থেকে ইলেকট্রন পায় হচ্ছে দুটো, একটা করে, তাহলে টোটাল ইলেকট্রন হয় হচ্ছে 4টে। ফলে সে কিন্তু আরো বেশি আমাদের অক্টেট ডেফিশিয়েন্ট। লাইক বেরিলিয়াম ক্লোরাইড, যখন BeCl2 বলছি, যেহেতু ওর ভ্যালেন্স ইলেকট্রন 2, তাই এখানে একটা ডট ক্রস করে ক্লোরিনের সাথে করলো, এখানে একটা ডট ক্রস করে ক্লোরিনের সাথে করলো। ক্লোরিনের কিন্তু চারিপাশে অনেকগুলো ইলেকট্রন রয়েছে, অর্থাৎ টোটাল 7টা ইলেকট্রন রয়েছে। বেরিলিয়ামের ইলেকট্রন নিয়ে সে অক্টেট হয়ে গেল, এখানেও বেরিলিয়ামের ইলেকট্রন নিয়ে সে অক্টেট হয়ে গেল। কিন্তু বেরিলিয়াম অবশ্যই অক্টেট ডেফিশিয়েন্ট কম্পাউন্ডের মধ্যে পড়লো, যেখানে ও টোটাল ইলেকট্রন এখানে হলো হচ্ছে নিজের ইলেকট্রন দুটো, দুটো ক্লোরিনের থেকে একটা করে পেয়েছে, তাই হলো হচ্ছে 4টে। এই ব্যাপারটা কিন্তু বেস অফ দ্য সায়েন্স। আমরা যতই পরের দিকে উপরের দিকে উঠি না কেন, এই যে কার কটা ইলেকট্রন, এটা সবসময় মাথায় রাখার দরকার। যে কোনো একটা আননোন স্ট্রাকচার দিয়ে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে কার লোন পেয়ার অফ ইলেকট্রন কটা আছে। যেমন এখানে বেরিলিয়ামের লোন পেয়ার ইলেকট্রন নেই, তাহলে এখানে ক্লোরিনের লোন পেয়ার ইলেকট্রন কটা আছে? দুটো, একটা, দুটো, তিনটে ইচ ক্লোরিনের, 3 পেয়ার্স অফ ইলেকট্রন ইচ ক্লোরিনের। বেরিলিয়ামের সেন্ট্রাল অ্যাটম হিসেবে কেউ নেই। সেন্ট্রাল বা সারাউন্ডিং অ্যাটমই বা কি করে বুঝবে না, ফর্মুলাটা হচ্ছে BeCl2। তাহলে যে নাম্বারে কম সেই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। এলিমেন্ট হু আর ইন লেসার নাম্বার, তাহলে সে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তাকে সেন্ট্রাল করেই সবকিছু হচ্ছে, মনটা। যে নাম্বারে বেশি সে হচ্ছে এলিমেন্ট which are in greater number, সে হচ্ছে সারাউন্ডিং অ্যাটম। তো এখানে ক্লোরিন সারাউন্ডিং অ্যাটম, আগেরটাতে ক্লোরিন সারাউন্ডিং অ্যাটম, কারণ তাদের নাম্বারটাই বেশি। সেই কারণের জন্য কম্পাউন্ডের ফর্মুলার দিক দিয়ে দেখতে পাচ্ছি BeCl2, যে 2 সে সারাউন্ডিং, যে 2 নয় সে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। বোরন ক্লোরাইডের ক্ষেত্রে BCl3, Cl নাম্বার 3 তাই সারাউন্ডিং অ্যাটম, বোরন তাই জন্য সেন্ট্রাল অ্যাটম। এটা পরের দিকে যেন অসুবিধে না হয়। আর কার কটা ব্যালেন্স ইলেকট্রন থাকবে তা সবসময় ডিপেন্ড করে আছে হচ্ছে সে কোন গ্রুপে, তার উপর। সেটা কখনোই যেন, এই কারণের জন্যই পিরিয়ডিক ক্লাসিফিকেশন বা অ্যাটমিক স্ট্রাকচারের সাথে ইন্টার রিলেটেড হচ্ছে কেমিক্যাল বন্ডিং। যত না অ্যাটমিক স্ট্রাকচার, তার থেকে অনেক বেশি হচ্ছে পিরিয়ডিক ক্লাসিফিকেশন। যে গ্রুপ নাম্বার, পিরিয়ডিক টেবিলের গ্রুপ নাম্বার ইজ অ্যাকচুয়ালি দ্য ব্যালেন্স শেল ইলেকট্রন নাম্বার। এই ব্যালেন্স শেল ইলেকট্রন নাম্বারকে দিয়েই কিন্তু আলটিমেটলি যা কিছু বন্ডিংটা হতে পারে। নট নেসেসারিলি যে যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকবে সবকটাই সবসময় বন্ডে কাজ করবে। ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সির মধ্যে অনেক তফাৎ আছে, সেটাও একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সি বারবার গোলাবে, এক্ষুনি গোলাবে। সেটা হচ্ছে N7, 1s2, 2s2, 2p6, 2p3। লাস্ট শেল হচ্ছে নাম্বার 2, n = 2। তাতে টোটাল যা ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে = 5, দ্যাট ইজ ভ্যালেন্স শেল
ইলেকট্রন, সেটা কিন্তু ওর ভ্যালেন্সি নয়। ওর ভ্যালেন্সি সবসময় হয় হচ্ছে লাস্ট অরবিটালে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেটা। লাস্ট অরবিটাল ইজ অ্যাকচুয়ালি 2p, তাতে আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 3, আর সেটাই হচ্ছে ওর ভ্যালেন্সি। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ কিন্তু। সেই জন্য ভ্যালেন্সি পরে আসবো, আগে ভ্যালেন্স ইলেকট্রনকে প্রেডিক্ট করার জন্য খুব সহজ ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে কেউ বললো যে টিনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত, তো টিন কোন গ্রুপে আছে না গ্রুপ 14, তার মানে 10 সবসময় বাদ হয়ে যাবে, তার মানে ওর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হচ্ছে 4 লাইক কার্বন। এটা সবসময় মাথায় রাখা দরকার। এই অবস্থাতে আমাদের অক্টেট ওভারফিল্ডের ক্ষেত্রে আসার দরকার। বারবার শর্ট কোশ্চেনের মধ্যে জিজ্ঞেস করতে পারে যে কে অক্টেট ওভারফিল্ড। ফিউ মলিকিউলস আছে যারা অক্টেট ওভারফিল্ড হিসেবে প্রথম এক্সপ্রেসড হয়েছিল। যেমন একটাকে বলা যায় হচ্ছে ক্যাটাগরিটা, তার মানে কি কোভ্যালেন্ট বন্ডের মধ্যে রয়েছি, একটা বলেছি অক্টেট ডেফিসিয়েন্ট, একটা বলেছি হচ্ছে অক্টেট ওভারফিল্ড। তো ওভারফিল্ড ক্যাটাগরির মধ্যে বলা যায় হচ্ছে যে PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড। কিরকম ভাবে বুঝবো উইদাউট ডুইং দ্য ডট ক্রস স্ট্রাকচার? ফসফরাসের নিজস্ব ভ্যালেন্স ইলেকট্রন 5 কেন না ও গ্রুপ 15-এ বিলং করে। 5টা ক্লোরিনের থেকে যদি আমরা একটা করেও ইলেকট্রন পাই তাহলে টোটাল ইলেকট্রন নাম্বার হয়ে যাচ্ছে হচ্ছে 10, যেখানে আমার হওয়া উচিত ছিল হচ্ছে 8। ঠিক তেমনি ভাবেই বলা যায় হচ্ছে যে SF6 সালফার হেক্সাফ্লোরাইড, অর্থাৎ এলিমেন্টগুলো তাদের হাইয়েস্ট ভ্যালেন্সি স্টেটে কিন্তু এই অবস্থা দেখতে পাওয়া যায়। সালফারের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে সবসময় 6, কেননা ওর গ্রুপ হচ্ছে পিরিয়ডিক ক্লাসিফিকেশন অনুযায়ী 16, 10 বাদ হয়ে যাবে, তাই 6 ইলেকট্রন। 6টা ফ্লোরিন থেকে একটা করেও যদি শেয়ারিং হয় তাহলে অতি অবশ্যই ইলেকট্রন নাম্বার হয়ে যায় হচ্ছে 12। সো দে আর আন্ডার দ্য ক্যাটেগরি অফ অক্টেট ওভারফিল্ড কম্পাউন্ড। They are under the category of octet overfilled compound. এবার এই ওভারফিল্ডটাকে তাহলে মিনিমাইজ করব কি করে? এটা কি ওভারফিল্ডই হয়ে থাকবে? ওভারফিল্ড যদি হয় তাহলে অক্টেট রুলটাই কিন্তু ভুল প্রমাণিত হয়ে যাবে। সেই জন্য সুগডেন আর সিজউইক, দুজন সায়েন্টিস্ট, সুগডেন অ্যান্ড সিজউইক, তাদের সিঙ্গল লেট ইলেকট্রন সিস্টেম দিল। সিঙ্গল লেট ইলেকট্রন সিস্টেম জিনিসটা কি না, সিঙ্গল লেট ইলেকট্রন সিস্টেম মানে হচ্ছে যে একটা এলিমেন্ট এ তার একটা ইলেকট্রনকে বি কে শেয়ার করতে দেবে, ইন টার্ন বি এর কোনো ইলেকট্রন এ নেবে না। তার মানে এখানে এ হলো হচ্ছে ডোনার আর বি হলো হচ্ছে রেসিপিয়েন্ট। বলা হলো যে এটাকে টোটাল একটা অ্যারো দিয়ে দেখানো যাবে না, কারণ একটা ইলেকট্রন বি কে দিচ্ছে, তাই একটা যে কোনো অ্যারোর মাথাটা কাটা থাকবে, অর্থাৎ এটাই হচ্ছে সিঙ্গল লেট ইলেকট্রন সিস্টেমের চিহ্ন বা সিম্বল, যে এ বি কে, অর্থাৎ ইলেকট্রনটা যাচ্ছে হচ্ছে শেয়ারিং এ থেকে বি এর দিকে, বি এর কোনো ইলেকট্রন কিন্তু এর দিকে আসছে না, যেটা এতক্ষণ পর্যন্ত কোভ্যালেন্ট বন্ডে হচ্ছিল। নর্মালি দেখতে গেলে এই দুটোই দেখানোর দরকার, আর এই দুটোতে একটু টাইম যায়। নর্মালি দুটো দেখাতে গেলে বলতে হয় হচ্ছে যে ফসফরাসের সাথে 3টে ক্লোরিন যখন কোভ্যালেন্ট বন্ডে রয়েছে, সবকটাই যখন কোভ্যালেন্ট বন্ডে রয়েছে, তখন ট্রাবলটা হচ্ছে যে ফসফরাসের সাথে ডট ক্রস ক্লোরিন অ্যান্ড ডট ক্রস ক্লোরিন, নিচের দিকেও ডট ক্রস ক্লোরিন, অ্যান্ড 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 নিচের দিকেও ডট ক্রস ক্লোরিন, অ্যান্ড
ডট ক্রস ক্লোরিন যদি হয়, তাহলে ক্লোরিনের চারিপাশে আমি যদি ডট হিসেবে ক্লোরিনগুলোর ইলেকট্রনগুলোকে এক্সপ্রেস করে থাকি, তাহলে ক্লোরিনগুলোর প্রত্যেকটা জায়গাতেই অক্টেট হচ্ছে। ট্রাবলটা কোথায়? ক্লোরিনগুলোকে নিয়ে আদৌ নয়, ট্রাবলটা হচ্ছে অতি অবশ্যই ফসফরাসকে নিয়ে। ফসফরাসের যেখানে 8টা থাকার কথা ছিল, সেক্ষেত্রে ফসফরাসের হয়ে গেল হচ্ছে 10টা। এই ডট ক্রস স্ট্রাকচারও তোমাদের 11-এর প্রথমে করতে দিতে পারে, 1টা 2টো করতে দিতে পারে, সেই জন্য এটা হচ্ছে ফসফরাসের 10 এবং অক্টেট ওভারফিল্ড। এবার টু কাউন্টারঅ্যাক্ট এই ঘটনাটাকে আমরা কি করতে পারি? আমরা করতে পারি হচ্ছে যে সুগডেন আর সিজুইকে সিঙ্গেললেট ইলেকট্রন সিস্টেম অনুযায়ী বলতে পারি যে ফসফরাস ক্লোরিনের থেকে ক্লোরিনের সাথে শেয়ারিং করলো, অর্থাৎ ক্লোরিনেরও ইলেকট্রন নিজে নিল 3টে। কেন না, ফসফরাস নিজে ছিল হচ্ছে 5, 3টে ক্লোরিনের থেকে 3টি ইলেকট্রন শেয়ার করলে ওর 8 হয়ে যায়, কিন্তু তারপরে ও আর শেয়ার করবে না, ওর নিজের ইলেকট্রন একটা করে ডোনার হিসেবে কাজ করবে হচ্ছে ক্লোরিনের উপর। তাহলে PCl5 কখনোই অক্টেট ওভারফিল্ড হয় না। ইন দ্যাট কেস বলা যায় হচ্ছে ব্যাপারটা কিরকম হলো, আগেরটায় 10 হয়ে গেছিল দেখতেই পাচ্ছ, তাহলে ডট ক্রস দেন ডট ক্রস অ্যান্ড দেন ক্রস ডট যদি এখানে হয়ে থাকে, তাহলে নিচের যে ডটগুলো ফসফরাসের তার সাথে কোনো ক্রস আমি দিলাম না, রাদার ক্লোরিনের সাথে একটা ক্রস রয়েছে এবং বাকি 3 দিকে 2টো করে ইলেকট্রন রয়েছে, এখানেও তাই। একটা ক্রস ক্লোরিনের কোনো অবস্থাতেই ফসফরাসকে দিচ্ছে না বা ফসফরাস নিচ্ছে না, এই অবস্থাতে নিচ্ছে, নর্মালি শেয়ারিং করছে হচ্ছে ক্রস ডট হিসেবে এই ক্লোরিনটার সাথে, ওপরের ক্লোরিনটার সাথে এবং ডান সাইডের ক্লোরিনটার সাথে। তো এখানে ক্লোরিন আর ফসফরাসের মধ্যে নর্মাল কোভ্যালেন্সি হলো, এখানেও হলো, এখানেও হলো। অন দ্য আদার হ্যান্ড, যেহেতু নিচের 2টো ক্লোরিনকে ও নিজের ইলেকট্রনটা দিল, ইন্টার্ন ক্লোরিনের থেকে কোনো ইলেকট্রন নিল না, তাই এখানে ক্লোরিনের অক্টেট তো হয়েই গেছে, কিন্তু ফসফরাসের কোনো অবস্থাতেই অক্টেটের জাম্প হলো না। লাইক এখানে 2টো, 2টোতে 4টে, 2টো 6টা আর 2টো 8টা রয়ে গেল। So this is the way for which actually অক্টেট ওভারফিল্ডটাকে এনকাউন্টার করা যায়, কিন্তু এরকম নয় যে এরা অক্টেট ওভারফিল্ড নয়, এরা অবশ্যই অক্টেট ওভারফিল্ড। ঠিক সিমিলারলি তাহলে আমরা বলতে পারি হচ্ছে SF6, যেখানে সালফারের নিজস্ব ইলেকট্রনই আছে হচ্ছে 6টা, তাহলে শেয়ারিং করতে পারে হচ্ছে ও 2টো ফ্লোরিনের সাথে, যেখানে 2টো ইলেকট্রন 2টো ফ্লোরিনের থেকে পেয়ে 8টা ইলেকট্রন করে দিতে পারবে। তার মানে বাকি 4টে ফ্লোরিনের সাথে ও ডোনার হিসেবে কাজ করলো, কিন্তু ইন্টার্ন ফ্লোরিনের কোনো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো না। দ্যাট ইজ সামথিং লাইক দিস, যে 2টো ফ্লোরিনের সাথে ও শেয়ারিং করেছে, বাকি সবকটা ফ্লোরিনকেই ও একটা করে শেয়ার করতে দিয়েছে নিজের ইলেকট্রন, সেক্ষেত্রে সালফার ডোনার এবং ফ্লোরিন কিছুটা অর্থে রেসিপিয়েন্ট। তখন কিন্তু কোনো অবস্থাতেই অক্টেট ওভারফিল্ড হবে না। এই সুগডেন সিজুইকে সিঙ্গেললেট ইলেকট্রন সিস্টেম কিন্তু কোনো অবস্থাতেই, আবার বলবো, দিস ইজ সিঙ্গেললেট ইলেকট্রন সিস্টেম, এটা কিন্তু একটা ওভারকাম করবার মেথড, সেই জন্যই এটা এনসিইআরটিতে কখনো নেই। কিন্তু এটা না থাকলে ডেটিভ বন্ড বোঝাটা খুব মুশকিল হয়। সো 2টো ক্ষেত্রে দেখিয়েছি, এটার ক্রস ডটও দেখানো যায়, নর্মাল ক্রস ডটটা যেহেতু দেখিয়েছি, এটারও ক্রস ডট দেখানো উচিত। দ্যাট ইজ সালফারের সাথে ক্রস ডট ফ্লোরিন অ্যান্ড ডট ক্রস ফ্লোরিন যদি হয়ে থাকে, তাহলে দিজ আর ডটস আর দ্য ইলেকট্রন অফ সালফার, যেখানে অলরেডি ওর 6টা থাকার কথা, আমি 4টে দিয়ে ফেলেছি, তাহলে আরো 2টো দেব, সবকটার সাথে একটা করে ফ্লোরিন থাকবে।
এটাই যেমন শেয়ারিংটা হয়েছে, চারিপাশে ফ্লোরিনের ইলেকট্রনগুলো রয়েছে, বাকিগুলোতে সেরকম শেয়ারিংটা হবে না। এই দুটো শেয়ারিং হয়ে ফ্লোরিন অক্টেট হয়ে গেল, কিন্তু বাকি ফ্লোরিনগুলোর ক্ষেত্রে ও শুধু ইউজ করছে হচ্ছে একটা ইলেকট্রন অফ সালফার। কোনো অবস্থাতেই সালফার তার পরিপ্রেক্ষিতে কোনো ইলেকট্রন ফ্লোরিনের থেকে নিচ্ছে না, নিলেই সে অক্টেট ওভারফিল্ড হয়ে যাবে। দিস ওয়ে অ্যাকচুয়ালি বন্ডিংটা হয়। So this is octet and this is also octet. এগুলো যখনই স্কুলে দেখাতে যাচ্ছ মাথায় রাখার দরকার যে এতটাই প্রিমিটিভ কোশ্চেন দেবে, এবং সেই প্রিমিটিভ কোশ্চেনটার সময়তে কোনো রকমভাবে কাটাকুটি করা যায় না। তো সেই কাটাকুটি করা যায় না বলেই আমি ক্লিয়ারলি দেখালাম যে এখানে কোনো অবস্থাতেই আলটিমেটলি সালফার ফ্লোরিনের ইলেকট্রনগুলোকে নিল না, অর্থাৎ ফ্লোরিনের ইলেকট্রনগুলো ফ্লোরিনের জায়গাতেই রয়েছে, এবং সেই জন্য ফ্লোরিন অক্টেট হয়েছে, কিন্তু সালফার ইন্টার্ন অক্টেটই হয়েছে। দুটো ফ্লোরিনের সাথে ক্রস ডট হয়েছে, বাকি সালফারের চারিদিকে সালফারের ইলেকট্রনগুলোই রয়েছে। তো দিস ইজ ওভারকামিং সিস্টেম অফ অক্টেট ওভারফিল্ড। তাহলে অক্টেট ডেফিসিয়েন্ট কম্পাউন্ড লিখতে দিতে পারে 1 নম্বরে, এমসিকিউ দিতে পারে। অলওয়েজ মাথায় রাখবে বোরন বেরিলিয়াম কম্পাউন্ডস আর অক্টেট ডেফিসিয়েন্ট, পার্টিকুলারলি সালফার হেক্সাফ্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, এরা হচ্ছে অক্টেট ওভারফিল্ড কম্পাউন্ড। সুগডেন এবং সিজুইকের সিঙ্গলেট ইলেকট্রন সিস্টেমের থেকে আলটিমেটলি আমরা বলতে পারি যে কোনো অবস্থাতে কোনো একটা এলিমেন্ট যদি নিজের একটা পেয়ার অফ ইলেকট্রনকে নিজের উপরে শেয়ারিংটা রেখে বি কে শেয়ার করতে দেয়, তখন সেটাকে বলা হবে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। অর্থাৎ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ইজ নাথিং বাট বলা যায় সুগডেন আর সিজুইকের সিঙ্গলেট ইলেকট্রন সিস্টেম থেকে পাওয়া কনসেপ্টের ওপরই বিল্ড আপ করা। তাই সেখানে কমপ্লিট অ্যারো সাইন দেওয়া, এ হচ্ছে ডোনার আর বি হচ্ছে রেসিপিয়েন্ট। এটা সব সময় মাথায় রাখার দরকার যে এখানে ডোনার আর রেসিপিয়েন্টের ব্যাপার থাকে, ইকুয়াল ইলেকট্রন শেয়ারের কোনো ব্যাপার থাকে না। যেহেতু আমি এখনো পর্যন্ত কোঅর্ডিনেট কোভ্যালেন্সিতে যাইনি, তাই বলা যায় হচ্ছে যে যদি ট্রিপল বন্ড হয় তাহলে কি হবে, এন ট্রিপল বন্ড এন আছে, তখন 3টে ডট উইথ 3টে ক্রস শেয়ারিং হবে দুজন নাইট্রোজেনের মধ্যেই। তখন জিজ্ঞেস করতে পারে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন কত, নাইট্রোজেনের এক একজনের ব্যালেন্সের ইলেকট্রন কটা, 5টা, তাই এ পাশে 2টো রয়ে গেছে আর এ পাশে 2টো রয়ে গেছে। তাহলে এদিকে নাইট্রোজেনের একটা পেয়ার, এদিকে নাইট্রোজেনের একটা পেয়ার। বা অক্সিজেনের ক্ষেত্রে যদি ডাবল বন্ড হয় তাহলে ক্রস দুটোর সাথে 2টো ডট অ্যাকচুয়ালি শেয়ারিংটা হবে, দুজনেই করবে শেয়ারিং। এবং তখন অক্সিজেনের লোন পেয়ার যদি জিজ্ঞেস করে, অক্সিজেনের কিন্তু এইটা হচ্ছে শেয়ারিং এর জন্য, নিজস্ব ইলেকট্রন আরো বেশি। কোন গ্রুপে আছে আবার বলবো, গ্রুপ 6, তখন ওর নিজের ইলেকট্রন রয়ে গেছে হচ্ছে আরো 4টে, তার মানে 2 পেয়ার্স, এদিকেও আরো 4টে, তার মানে 2 পেয়ার্স। তার মানে এই লোন পেয়ারটাকে বার করাটা সবসময় ক্যালকুলেশনটা মাথাতে চলবে, কোনো অবস্থাতেই এসব করবার কোনো চান্স পাবে না। কিভাবে বুঝছি না, অক্সিজেনের বাইভ্যালেন্সির জন্য ডাবল বন্ড হচ্ছে, আর ডাবল বন্ডের জন্য 2টো করে ইলেকট্রন যে কোনো অক্সিজেনের কার্যকারিতাতে চলে যাচ্ছে শেয়ারিং। তাহলে নন শেয়ারিং ইলেকট্রন মানে আনপেয়ার্ড ইলেকট্রন কটা, টোটাল ইলেকট্রন ছিল হচ্ছে 6টা, তার মধ্যে 2টো কার্যকারিতাতে চলে গেছে মানে 4টে, তার মানে 2 পেয়ার্স। এটা সবসময় যেন মেন্টালি ক্যালকুলেট হয়, তা না হলে বন্ডিং পড়ে লাভ নেই। ক্রস ডট স্ট্রাকচার করে অন্তত বন্ডিং পড়া যায় না হায়ার ক্লাসে। তো এ বির ক্ষেত্রে এবার আসবো যে এ বিতে একজন ডোনার এবং একজন রেসিপিয়েন্টে এক্সাম্পল তোমাদের এরকম দেবে, যে যেটা দিয়ে শুরু করেছিলাম যে H2SO4, H2SO4 এর যেহেতু ডাইবেসিক, তাই ডাইবেসিক সবসময় OH বন্ড থাকে,
তার মানে ও আর এইচ এর মধ্যে আবার একটা বন্ড আছে। তার মানে সেন্ট্রাল অ্যাটমের সাথে ডাইরেক্টলি কানেক্টেড হচ্ছে অক্সিজেন গুলো এবং আলটিমেটলি ডাবল বন্ডে হচ্ছে অক্সিজেন গুলো। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে সালফার যখন এই দুটো অক্সিজেনের থেকে দুটো ইলেকট্রন পাচ্ছে একটা একটা করে দুটো অক্সিজেনের থেকে, তখনই ওর অক্টেট কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এই অক্সিজেনের সাথে শেয়ারিং করতে গিয়ে যদি আবার দুটো ইলেকট্রন নেয়, আরো দুটো ইলেকট্রন নেয়, তাহলে টোটাল ওর হয়ে যাবে হচ্ছে এদের দুজনের সাথে নেওয়ার সময়তেই 8, তাহলে এখানে 2 10, এখানে 2 12। তার মানে এখানে সালফারের অক্টেট সালফার ইলেকট্রন হয়ে যাবে হচ্ছে 12, দ্যাট ইজ অক্টেট ওভারফিল্ড। তাই তোমাদের খুব সিম্পল একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, হুইচ ওয়ান ইজ রাইট, এখানের এই স্ট্রাকচারটা নাকি এই স্ট্রাকচারটা, যেখানে অক্সিজেনের সাথে বন্ডটা হয়েছে সালফারের, অক্সিজেনের সাথে ইন্টার্ন হাইড্রোজেনের বন্ড হয়েছে, কিন্তু তারপরে আর সালফার কোনো বন্ড অক্সিজেনের সাথে করেনি, তখন সেটা সালফার অক্টেট কমপ্লিট হয়ে গেছে, নিজের ইলেকট্রনকে অক্সিজেনের সাথে শেয়ার করতে দিয়েছে, এখানেও তাই, কিন্তু ইন্টার্ন অক্সিজেনের কোনো ইলেকট্রন সালফার নিজে নেয়নি। So this is, out of these two, this is right and this is actually wrong. তার মানে আমরা কোনো অবস্থাতেই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে আলটিমেটলি কোথায় অক্টেট অবধি আমরা দেব। ভালো কথা, তার একটা ক্রস ডট দেখাবো, কারণ অন্য অনেক বিষয় রয়েছে। দ্যাট ইজ, কিরম ভাবে আমি এই বন্ডটা করছি ভালো করে লক্ষ্য করবে। সালফারের দুপাশে আমরা অক্সিজেনকে প্লেস করলাম এবং সেই অক্সিজেনগুলো হচ্ছে শেয়ারিং বন্ডে, অর্থাৎ নর্মাল কোভ্যালেন্সি। This O is actually this O suppose, and this O suppose this O, অর্থাৎ OH এর বন্ডগুলো। অক্সিজেন ইন্টার্ন আবার বন্ডটা করছে হচ্ছে হাইড্রোজেনের সাথে, এই অক্সিজেনও ইন্টার্ন হাইড্রোজেনের সাথে, এবং তখন হাইড্রোজেন হয়ে যাচ্ছে হচ্ছে ডুপ্লেট অর্থাৎ হিলিয়াম। মনে করে দেখো যে অক্সিজেন এখানে যখন শেয়ারিংটা করেছে তখন অক্সিজেনের দুটো ইলেকট্রন কাজে লেগেছে, বাকি কিন্তু 4টে ইলেকট্রন রয়েছে, তাই এখানে আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 2টো, এখানেও আনপেয়ার্ড ইলেকট্রন 2টো, কাজেই লাগেনি। ইন দ্য মিন টাইম অক্সিজেন আরো দুটোর সাথে সালফার নিজের ইলেকট্রনগুলোকে অক্সিজেনকে দিল, কিন্তু অক্সিজেনের থেকে কোনো ইলেকট্রন সালফার নিল না, লাইক দিস ওয়ান। দিস ডটস আর অফ সালফার, তো কখনোই এখানে ক্রস ডট অবস্থা করলো না, তাই জন্যই অক্সিজেন অক্টেট কমপ্লিট হলো এবং সালফার স্টেইং ইন ইটস ওন ফিল্ড উইথ অক্টেট, নট overfilled situation of the octet, surrounding oxygen octet হলো এবং everything are in inert situation। এভাবেই অ্যাকচুয়ালি বন্ডটা হয়। এখানে কোনো অবস্থাতেই আমি অ্যাকচুয়ালি সালফারের ডাবল বন্ড তৈরি করলাম না অক্সিজেনের সাথে, তবেই সে অক্টেট কমপ্লিট করলো, অক্টেট ওভারফিল করলো না। তার মানে এখানে ডেটিভ বন্ডের ইউটিলিটিটা কি? তাহলে ডেটিভ বন্ডের ইউটিলিটি এখন বলতে গেলে বেশ শক্ত লাগবে, তবু বলছি। দুটো ডেটিভ বন্ডের উদাহরণ দেব। একটা হচ্ছে আমরা এই বন্ডটার, তার মানে স্কেলিটন স্ট্রাকচার, ইলেকট্রন দিয়ে দেখালে ডট ক্রস বলা হয়, এমনি বন্ড দিয়ে দেখালে স্কেলিটন স্ট্রাকচার। সেখানে সামথিং লাইক দিস, এই বন্ডকে আমরা দেখিয়েছি। এখানে দুটো ডেটিভ বন্ড আছে সালফারের উপর, এটা H2SO4 and এটা হচ্ছে H2SO3। সেখানে OH রয়েছে আর একটা ডেটিভ বন্ডে অক্সিজেন রয়েছে, ওয়ান সিঙ্গেল ডেটিভ বন্ডে অক্সিজেনটা রয়েছে। এবং এই ওয়ান সিঙ্গেল ডেটিভ বন্ডে যখন অক্সিজেনটা রয়েছে তখন সালফারের নিজস্ব ইলেকট্রন শিফট হচ্ছে অক্সিজেনের দিকে, এদিকেও অক্সিজেনের দিকে, ফলে সালফারের উপর একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। কেন? নিজের ইলেকট্রন শিফট করে যাচ্ছে হচ্ছে অক্সিজেনের দিকে।
ইমিডিয়েটলি ভালো করে দেখো অক্সিজেনের ওপর নেবারিং অক্সিজেনগুলোর ওপর লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। সালফারের ওপর এই পজিটিভ চার্জটা যাতে করে না ডেভেলপ করে, তাই অক্সিজেনের লোন পেয়ারগুলো তখন শিফট করছে হচ্ছে সালফারের দিকে। ন্যাচারালি সালফার নিজে অক্সিজেনটা দিল অক্সিজেনকে ইলেকট্রনটা, তাই সালফারের ওপর ইলেকট্রন স্কারসিটি তৈরি হলো, এবং সেই জন্যই নেবারিং অক্সিজেন তাদের অ্যাভেলেবিলিটি বেশি আছে বলেই তার ইলেকট্রনগুলো সালফারকে দিয়েছে। তখনই ব্যাপারটা এরকম হয়ে গেছে যে অক্সিজেনের ওপর পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হয়েছে, অর্থাৎ অক্সিজেনের ওপর ইলেকট্রন স্কারসিটি তৈরি হয়েছে। নর্মালি এই বন্ডটা ছিল হচ্ছে যেটা বলেছিলাম অক্সিজেন ডেল মাইনাস অ্যান্ড হাইড্রোজেন ডেল প্লাস, কিন্তু যখনই অক্সিজেনের ইলেকট্রনগুলো সালফারের দিকে চলে গেল তখন এদের মধ্যে যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, যেটার জন্য বন্ডটা খুব টাইট হয়ে রয়েছে, বন্ডটা খুব স্ট্রং হয়ে রয়েছে, সেটা নষ্ট হয়ে গেল। দুজনেই ইলেকট্রোপজিটিভ যখন হয়ে যাচ্ছে পার্শিয়ালি, তখন দুজনের মধ্যে বন্ড অ্যাট্রাকশন ফোর্স থাকছে না, এই বন্ডটা ইজিলি ব্রেক করছে এবং সেটা হাইড্রোজেন ইজিলি দিতে পারছে। যদি মিডিয়ামে H+ ইজিলি দিতে পারে তাহলে সেটা হচ্ছে একটা অ্যাসিডিক ক্যারেক্টার, যেটা এখানে তার মানে কিভাবে বুঝছি দেখো, এখানে এর অক্সিডেশন স্টেট হচ্ছে +4, এখানে এর অক্সিডেশন স্টেট হচ্ছে +6, তার মানে যত ডেটিভ বন্ড তত অক্সিডেশন স্টেট বেশি। এখানে দুটো ডেটিভ বন্ড +6, একটা ডেটিভ বন্ড +4। যদি জিজ্ঞেস করে, আমরা তো পিরিয়ডিক ক্লাসিফিকেশনে পড়েছি যে সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার যত বেশি তত অ্যাসিডিক স্ট্রেংথ বেশি, অর্থাৎ H2SO3 যেদিক দিয়েই হোক না কেন H2SO4 এর থেকে অ্যাসিডিটির দিক দিয়ে কম। শুধু আমরা দেখেছি কি একজনের +4 একজনের +6, সেটা যদি এক্স্যাক্ট মেকানিজম বলা হয় যে কেন, তাহলে সেটা ডেটিভ বন্ড দিয়েই আসে। এখানে দুটো ডেটিভ বন্ডের জন্য সালফারের ইলেকট্রন অক্সিজেনের দিকে শিফট হয়ে সালফার পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে বলে নেবারিং অক্সিজেন তাকে ইলেকট্রনটা শিফট করিয়ে দিচ্ছে বলে অক্সিজেনের উপর পার্শিয়াল পজিটিভ চার্জ হয়ে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কমে গিয়ে আলটিমেটলি বন্ডটা উইক হয়ে একটা প্রোটন একটা করে প্রোটন মিডিয়ামে দিতে পারছে। এখানেও ডেটিভ বন্ড আছে কিন্তু ডেটিভ বন্ডের নাম্বারটা কম, তাই জন্য এখানেও সালফারের উপর পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, সে কিন্তু সেটা কম, আর সেই জন্যই নেবারিং অক্সিজেন থেকে যখন ইলেকট্রনটা আসছে সেটাও কম। দ্যাটস ওয়াই এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স রয়ে গেছে। দ্যাটস ওয়াই এই বন্ডটা খুব বেশি ডিসোসিয়েবল নয়, বা কোনো রকমভাবে এই বন্ডটা খুব বিশেষভাবে ব্রেকেবল নয়। দ্যাটস ওয়াই এ যতটা ইজিলি দুটো H+ আয়ন দিতে পারবে, এ তার থেকে অনেক বেশি আয়ন H+ আয়ন দিতে পারবে। তার মানে ইন আদার সেন্স কি, যে কোনো একটা অক্সি অ্যাসিডের মধ্যে যদি ডেটিভ বন্ডের নাম্বার বাড়ে তাহলে তার অ্যাসিডিটি বাড়বে। ইন অক্সি অ্যাসিড সিস্টেম, if dative bond বা coordinate covalent bond number increases, তা কখনোই তোমরা লিখতে পারো না, তোমাদের কমপ্লিটলি লিখতে হবে। যদি জিজ্ঞেস করে why H2SO4 is more stronger than H2SO3, তখন এই দুটো স্ট্রাকচার লিখেই বলতে হবে। ইন জেনারেল ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার বাড়ার সাথে সাথে কেন এক্স্যাক্টলি আমাদের স্ট্রেংথটা বাড়ে না, ইন অক্সিঅ্যাসিড সিস্টেম ইফ ডেটিভ বন্ড নাম্বার ইনক্রিজেস H+ ডোনেশন ইনক্রিজেস, আর H+ বা প্রোটন ডোনেশন ইনক্রিজ করা মানে হচ্ছে অ্যাসিডিটি ইনক্রিজ করা। সো দিস ইজ দ্য কনক্লুসিভ পয়েন্ট যে আমরা ডেটিভ বন্ড দুটো কারণের জন্য মাথায় রাখতে যাচ্ছি। একটা হচ্ছে কেউ যেন অক্টেট ওভারফিল না হয়, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু ক্যারেক্টারের আমরা এক্সপ্লানেশন পাচ্ছি, কিন্তু ডেটিভ বন্ডের কোনো ইউটিলিটি আর নেই। আই রিপিট, ডেটিভ বন্ড যে শিখলে, অর্থাৎ অক্টেট ওভারফিল্ড গুলোকে সিঙ্গল লেট ইলেকট্রন সিস্টেম দিয়ে বা ডাবল লেট ইলেকট্রন সিস্টেম হুইচ ইজ ডেটিভ বন্ড বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, সেটা যে শিখলে সেটার পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোনো ইউটিলিটি নেই। কি ইউটিলিটি আছে না, কিছু বিহেভিয়ার প্রেডিক্ট করতে পারি আমরা, তাও অক্সি অ্যাসিডের ক্ষেত্রেই পারি,
বাকিগুলোর ক্ষেত্রে খুব একটা পারি না। সেই জন্য আমাদের নেক্সট আসবে হচ্ছে হাইব্রিডাইজেশন। সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। এই যে কালকে জয়েন্টসের ব্যাচকে আমি মডিউল কোশ্চেন দেব, আলটিমেট একটা 45-এর 11-12কে মিলিয়ে, কালকেও পেপারের মধ্যে কোথাও না কোথাও হাইব্রিডাইজেশন থাকবেই। তার মানে ওটা দেওয়াটা নেসেসারি নয়, ওটা দেওয়াটা প্রোটোকলের মধ্যে পড়ছে যে কোশ্চেন আসবেই হাইব্রিডাইজেশন ওরিয়েন্টেড। কি ব্যাপারটা হাইব্রিডাইজেশনের? যেভাবে স্কুলে স্কুলে পড়ায় কোনো অবস্থাতেই সেভাবে হাইব্রিডাইজেশনটা বার করা যায় না। আগে একটা মিনিং বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডিউরিং বন্ড ফরমেশন the ইলেকট্রন অরবিটাল, অর্থাৎ যে অরবিটালে ইলেকট্রনটা আছে, ওভারল্যাপস with each other, resulting in hybrid orbital। ধরে নেওয়া যাক এস এর সাথে, পি এর তিনটে স্পেস বা অরবিটাল px, py, pz, তিনটে ইলেকট্রনই এস এর সাথে একটা এস অরবিটালের ইলেকট্রনের সাথে ওভারল্যাপ করছে, তখন সেটাকে বলা হবে sp3। এস এর সাথে px and py ওভারল্যাপ করছে বাট pz ভ্যাকেন্ট, তখন সেটাকে বলা হবে sp2। এস এর সাথে px ওভারল্যাপ করছে বাট py and pz ভ্যাকেন্ট, তখন সেটাকে বলা হবে sp। এস এর সাথে px, py, pz যখন ওভারল্যাপ করছে, মানে এর ইলেকট্রনগুলো এর সাথে শেয়ারিং করছে, তখন নতুন যে অরবিটালটা তার সাথে যদি ডি যোগ হয়, সেটা কিন্তু অবশ্যই dz স্কোয়ার, নট dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তখন সেটাকে বলা হবে sp3d। আর যদি এরকমই এস এর সাথে px প্লাস py প্লাস pz প্লাস dz স্কোয়ার হয়, তারপরেরটা হবে হচ্ছে dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তখন সেটা হবে হচ্ছে sp3d2। টোটাল কতগুলো হাইব্রিডাইজেশন হলো আমাদের? এর বাইরেও অনেক হাইব্রিডাইজেশন হতে পারে, কিন্তু এটাই আমাদের সিলেবাসে আছে sp3, sp2, sp3sp, sp3d, sp3d2, এই অবধি আমাদের সিলেবাসে আছে। স্যার বলছি এটা একটু আরেকবার বোঝাতে পারবেন? আগে শোনো বাবু, আগে শোনো, চুপচাপ আগে শোনো, আমি এখনো তোমাদের জিজ্ঞেস করতে বলি। আমি যখন বলবো তখন যথেষ্ট পরিমাণে জিজ্ঞেস করো, আগে শোনার দরকার। তো সেখানে আমাদের তার মানে সিলেবাসে যে হাইব্রিড অরবিটাল গুলো আছে, সেগুলোর মধ্যে কারা কারা বললাম হচ্ছে sp, sp2, sp3, sp3d, sp3d2, sp3d3। টোটাল এই রকম হাইব্রিডাইজ অরবিটাল গুলো আমাদের বার করতে হবে। আমি একবারও বলিনি এর বাইরে হাইব্রিডাইজেশন হয় না, কিন্তু আমার একটা অন্য জিনিস বলবার আছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখা গেল যে এস এর সাথে px আর py ইলেকট্রন ওভারল্যাপ করছে এবং শেয়ারিং করছে বলে আলটিমেটলি বন্ডটা তৈরি হচ্ছে, তখন pz ভ্যাকেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। বা এখানে
এসপি যখন হয়েছে তখন পি এক্স এর সাথে পি এর যে কোনো একটা অরবিটাল, মানে প্রথম অরবিটালটা পি এক্স এস এর সাথে যখন হাইব্রিডাইজেশন করে হাইব্রিড অরবিটাল তৈরি করছে, মানে একটা মিক্সড ইলেকট্রন চার্জ ক্লাউড ডেন্সিটি তৈরি করছে, তখন পি ওয়াই বা পি জেড এর ইলেকট্রন ভেকেন্টলি রয়েছে। যখন যখন এরকম পি ভেকেন্ট থাকে আর সেন্ট্রাল অ্যাটম যখন ছোট হয়, পি গুলোকে দেখতে হচ্ছে ডাম্বল শেপেড, তখন তারা অ্যাকচুয়ালি ল্যাটেরালি ওভারল্যাপ করে। এই যে ল্যাটেরাল একটা ওভারল্যাপিং পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের খুব উইক একটা বন্ড, যেটা ট্রু ওভারল্যাপিংয়ে কোনোদিনও হয় না। এই দুটো স্পেসের মধ্যে ওভারল্যাপিংটা হচ্ছে একটা পাই হাফ আর একটা পাই হাফ মিলে পাই বন্ড। পাই বন্ড মানেই হচ্ছে উইক বন্ড। আবার বলবো, তাহলে পাই বন্ডের জন্ম কিরম ভাবে হচ্ছে। পাই বন্ডের জন্ম হচ্ছে যে যদি পি অরবিটাল ভেকেন্ট থাকে, তাহলে ল্যাটেরাল ওভারল্যাপিং অফ পি অরবিটাল। ল্যাটেরাল ওভারল্যাপিং, ল্যাটেরাল মানে ভার্টিক্যাল নয়, মানে ব্যাপারটা এরকম ওভারল্যাপিং কখনোই নয়, পাশাপাশি ওভারল্যাপিং নয়। ল্যাটারালি ওভারল্যাপ করার জন্য পি গুলোকে খুব কাছাকাছি থাকতে হবে। অর্থাৎ কার্বনের ক্ষেত্রে পি গুলো কাছাকাছি থাকবে, কিন্তু সিলিকনের পি গুলো কাছাকাছি থাকবে না, কারণ সিলিকনের পি গুলো সিলিকনের সাইজ বড় হওয়ার জন্য অনেক দূরে দূরে রয়েছে। ফলে তারা পি অরবিটাল গুলো ল্যাটারাল ওভারল্যাপ করতে চায়, কিন্তু করতে আলটিমেটলি পারে না। দ্যাটস ওয়াই ল্যাটারাল ওভারল্যাপিং এর জন্য যখন পাই বন্ডটা তৈরি হয়, তখন সেটাকে বলা হয় পি পাই বন্ড। কেন পি পাই দুবার বলা হলো? না, একটা ওপরের পোর্শনে ল্যাটারাল ওভারল্যাপিং হচ্ছে, একটা নিচের পজিশনে ল্যাটারাল ওভারল্যাপিং হচ্ছে। একটা ওভারল্যাপিং এর জন্য বন্ডটার হাফ পোর্শন তৈরি হচ্ছে, আর একটার জন্য হাফ পোর্শন তৈরি হয়, টোটাল একটা দুর্বল উইক পাই বন্ড তৈরি হচ্ছে। এটা এরকম কোনো ভাববার কারণ নেই যে পি অরবিটালের জন্য হয়। এটা যদি ভেকেন্ট টি অরবিটাল থাকে তাহলেও হবে। তার মানে তখন কি বলবো, ডি পাই পি পাই বন্ড, অর্থাৎ ডি এর সাথে পি ল্যাটারালি ওভারল্যাপ করেছে, বা ডি এর সাথে ডি ল্যাটারাল ওভারল্যাপিং করেছে। এবার চারটে আয়ন দিয়ে বলল যে কোথায় পাই বন্ড দেখতে পাওয়া যাবে। তো যেখানেই ডাবল বন্ড সেখানেই পাই বন্ড, যেখানেই ট্রিপল বন্ড সেখানেই পাই বন্ড দেখতে পাওয়া যাবে। সেটা বড় কথা নয়, সেটা তো এক্ষুনি দেখতে পাবে। যেটা বড় কথা সেটা হচ্ছে কার ডি পাই পি পাই আর কার পি পাই কি করে বুঝবো। ধরে নেওয়া যাক আমি কিছুই বন্ডিং এর জানি না। সবসময় চিন্তা করে নেওয়ার দরকার একটা চ্যাপ্টার পড়বার সময় যে আমি কিছু জানি না। ধরে নেওয়া যাক আমাকে দিয়েছে হচ্ছে CO3 2- আর SO3 2-। বলেছে এই দুজন আয়নের মধ্যে which one will have d pi p pi bond। জেনারেলি কি জানি, খুব সহজ ব্যাপার, সহজভাবে বুঝবে, কারণ অলরেডি যে জিনিসটা যেহেতু কমপ্লিকেটেড, মোর কমপ্লিকেট করে ভেবে লাভ নেই। ডি অরবিটাল যদি ভেকেন্ট থাকে তাহলে তারা ল্যাটারাল ওভারল্যাপ করে পি এর সাথে বা নিজেদের সাথে, তাহলে ডি পাই বা ডি পাই পি পাই বন্ড তৈরি করে। আমি যদি কার্বনের কথা ভাবি, কার্বনের হচ্ছে 1s2 2s2 2p6 2p2, তাহলে এটা হচ্ছে ওর কনফিগারেশন। তার মানে এখানে 2p বাইরে কিছু নেই, তার মানে পি অরবিটালের বাইরে ডি এর নেই। অন দা আদার হ্যান্ড আমি যদি এস এর করি, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4 and that goes 3d0, অর্থাৎ এর 3d অ্যাপিয়ার করে গেছে। তার মানে এক কথাতে যার ডি অরবিটাল আছে সে এই বন্ডগুলো করবার সময় ডি পাই পি পাই অলওয়েজ করবে। যার ডি নেই তাই ডি পাই পি পাই করবার কোনো চান্সই নেই, তাহলে কি বন্ড করবে? পি যেহেতু আছে এবং সেটা ভেকেন্ট আছে, তাই পি পাই করবে। তার মানে এক কথায় দেখব যে
কোন অ্যাটমটা বড়? কার্বন ছোট, তাই পিতে শেষ হয়ে গেছে। সালফার বড়, তাই অ্যারাইজ করেছে ডি অ্যাকর্ডিং টু অ্যাটমিক স্ট্রাকচার। যার ডি থাকবে সে ডি পাই করতে পারবে। অপশনে দেখা যাবে যে এরকম একটাই হয়তো আছে। সাপোজ সালফাইটের বদলে দিয়েছে PO4 3-, পি এরও তাই হবে, ডি পাই হবে, কেননা 1s2 2s2 2p6 3s2 3p5 হবে, এবং অতি অবশ্যই তার 3p3 হবে, এবং অতি অবশ্যই তার ডি অ্যারাইজ করবে কিন্তু জিরো অবস্থায় থাকবে। অর্থাৎ কি বলেছি, পাই বন্ডের জন্য ভেকেন্ট থাকতে হবে। আবার বলবো, পাই বন্ডের জন্য ভেকেন্ট থাকতে হবে। এই পাই বন্ড কিরম ভাবে হচ্ছে এটাকে নিয়ে এত বেশি সময় কাটানো হয় যে আসল জিনিস হাইব্রিডাইজেশন, আসল জিনিস কোনো একটা মলিকিউলের শেপ বার করা আলটিমেটলি নষ্ট হয়ে যায়। তাই খুব সিম্পলি প্রথমেই মনে রাখার দরকার যে এনি সিঙ্গল বন্ড, যে কোনো একটা সিঙ্গল বন্ড যখন হচ্ছে তখন মাথায় রাখা দরকার সিঙ্গল বন্ড মানে হচ্ছে sp3, আর সেটা সিগমা বন্ড দিয়ে তৈরি, স্ট্রং সিগমা বন্ড দিয়ে তৈরি। সিগমা বন্ড মানে হচ্ছে যেগুলোর ট্রু ওভারল্যাপিং হচ্ছে, মানে sp3, মানে ss, মানে sp3 মানে sp2 বা sp2। তার মানে হাইব্রিডাইজড অরবিটাল হয়ে যেখানে ইলেকট্রন শেয়ারিং হয়ে বন্ড তৈরি হচ্ছে তারা ট্রু বন্ড, তারা সবাই সিগমা। ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই। ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা দুটো পাই। তার মানে এটা কেন শেখাচ্ছি না, নাম্বার অফ পাই বন্ড এবং নাম্বার অফ সিগমা বন্ড সবসময় আমাদের গুনতে দেওয়া হয়। ডাবল বন্ড মানে, যে কোনো ডাবল বন্ড মানেই হচ্ছে হাইব্রিডাইজেশন sp2, যে কোনো ট্রিপল বন্ড মানেই হচ্ছে হাইব্রিডাইজেশন sp। এই ফরম্যাট কখনো ভুললে চলবে না। এনি সিঙ্গল বন্ড মানেই হচ্ছে sp3, এনি ডাবল বন্ড মানে sp2, এনি সিঙ্গল ট্রিপল বন্ড মানে হচ্ছে sp। কেন এটা হলো, এই ফরম্যাটটা আগে তৈরি করিয়ে দিলাম। কেন না, এই রিজন। আমি হঠাৎ করে এই ফরম্যাটটা বলছি কেন বলছি হচ্ছে এই দিক দিয়ে যে ধরে নেওয়া যাক আমাদের দেয়া হয়েছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনকে কিরম দেখতে, কার্বন কার্বন ট্রিপল বন্ড হয়েছে এবং কার্বনের সাথে একটা হাইড্রোজেনের বন্ড রয়েছে। কার্বনের বন্ড, কার্বনের কনফিগারেশন কি 1s2 2s2 2p2, এই দিকটাও কায় তাই 1s2 2s2 2p2। আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম হচ্ছে যে তিনটে বন্ডের মধ্যে দুটো সবসময় পাই বন্ড হয় আর একটা সবসময় সিগমা বন্ড হয়। দেখা যায় যে যদি কার্বনের পি অরবিটালগুলো লঙ্গিটিউডিনালি ওভারল্যাপ করে তাহলে এটা একটা কার্বনের পি অরবিটাল, এটা একটা কার্বনের পি অরবিটাল। তাদের যে পয়েন্ট অফ ওভারল্যাপিং সেখানে কিন্তু দুটো ইলেকট্রন আছে। সে দুটো ইলেকট্রন কিসের? সেই দুটো ইলেকট্রন হচ্ছে এই পি এর ইলেকট্রন এবং এর পি এর ইলেকট্রন। তখন সেটা কোনো অবস্থাতেই ভেকেন্ট পি হলো না। তার মানে এখানে ভেকেন্ট কে আছে 2p2-তে, যদি ভালো করে দেখা যায় 2p2 এর, তাহলে অতি অবশ্যই px py pz এর ক্ষেত্রে অতি অবশ্যই pz গুলো ভেকেন্ট রয়েছে, px এবং py তে আলটিমেটলি ছড়িয়ে রয়েছে। দ্যাটস ওয়াই মাথায় রাখার দরকার যে ভেকেন্সি তার মানে আর্ন করাবে সবসময় পি বন্ডকে, পাই বন্ডকে। তো 1s2 2s2 2p2 যখন দেখছো তখন আদৌ এগুলো ভেবে লাভ নেই। কার্বনের এই পি অরবিটাল, এই কার্বনের পি অরবিটাল দুজনে অ্যাকচুয়ালি হাইব্রিডাইজড। কি হাইব্রিডাইজ বলেছিলাম? ট্রিপল বন্ড থাকলেই sp এও sp। সেই sp হাইব্রিডাইজ পি অরবিটাল গুলোর সাথে জয়েন করে রয়েছে হচ্ছে হাইড্রোজেনের s অরবিটাল। কেন হঠাৎ s কেন? না, এ হচ্ছে 1s1, এ হচ্ছে 1s1।
তার মানে এই যে এটা হাইড্রোজেনের অরবিটাল ইলেকট্রন চার্জ ক্লাউডটা, এটা কার্বনের এই পি অরবিটাল গুলোর সাথে একটা পয়েন্ট অফ ওভারল্যাপিং এ যেখানে রয়েছে, সেখানে কিন্তু ইলেকট্রনগুলো অ্যান্টি ক্লকওয়াইজ বা অপোজিট রোটেশনে রয়েছে, তাই তারা ছিটকে বেরিয়ে যাচ্ছে না। ঠিক এই অবস্থাতে দুটো পি বন্ড পাই বন্ড করবার জন্য কার্বনের অ্যাভেলেবিলিটিতে এখনো পর্যন্ত কিন্তু ইউজড আপ হয়েছে পি অরবিটাল একটা করি। এটা কার্বনের একটা পি, এটা কার্বনের একটা পি, তাতে একটা স্ট্রং বন্ড তৈরি হয়েছে সিগমা বন্ড। এই অবস্থাতে একটা পি অরবিটাল কার্বনের আর একটা পি অরবিটালের সাথে ল্যাটেরাল ওভারল্যাপ করছে। ল্যাটেরাল ওভারল্যাপটা এরকম ক্লোজ এসে দেখানো যায় না, সেই জন্য এরকম ভাবে দেখানো যেতে পারে যে সাপোজ এটা যদি পি এক্স হয়ে থাকে, তাহলে এটা পি ওয়াই এর ওভারল্যাপিং হয়েছে, এবং পি ওয়াই এর ওভারল্যাপিং হয়ে ল্যাটারালি একটা পাই বন্ড তৈরি হয়েছে। এখানে পাই হাফ, এখানে পাই হাফ। মজার ব্যাপার হচ্ছে যে পি জেডও এই অবস্থাতে ভ্যাকেন্ট রয়েছে, কারণ পি অরবিটাল একটাই কাজ করেছে এখনো পর্যন্ত। তাই এরম ভাবে দেখানো যেতে পারে যে অ্যানাদার ওয়ান ইজ লাইক, যদি দিস হয়ে থাকে তাহলে এই দুজনের মধ্যেও একটা ল্যাটারাল ওভারল্যাপিং হবে, এবং এই দুজনের মধ্যেও একটা ল্যাটারাল ওভারল্যাপিং হবে। তারা কারা? এটা যদি পি এক্স হয়ে থাকে তাহলে এটা পি ওয়াই হয়েছিল, তাহলে এটা হবে হচ্ছে পি জেড। তার মানে পি জেড এর মধ্যে একটা ল্যাটারাল ওভারল্যাপিং হলো, পি ওয়াই এর মধ্যে একটা ল্যাটারাল ওভারল্যাপিং হলো ক্রিয়েটেড। এটা কিন্তু এরকম ভাবে দেখানো হয়, অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হচ্ছে এরকম। দিস ইজ দ্য ওভারল্যাপিং পজিশন, এবং সেটার জন্য এখানে তৈরি হলো একটা পাই হাফ, এখানে তৈরি হলো একটা পাই হাফ, রেজাল্টিং ইন এ পাই বন্ড। তাহলে পাই বন্ড কটা হলো ট্রিপল বন্ডের মধ্যে? একটা পাই আর একটা পাই, মধ্যিখানেরটা কি হলো সাপোজ, বা মধ্যিখানেরটা বলে ওরকম কোনো ব্যাপার নেই, সিগমা বন্ড। তার মানে 1 সিগমা 2 পাই। যদি আমরা অ্যাসিটিলিনের ক্ষেত্রে করি, ভালো করে দেখবে হাইড্রোজেনের সাথে কটা বন্ড? হাইড্রোজেনের সাথে পি এর একটা পি, কার্বনের একটা পি এর সাথে এরকম ল্যাটারাল ওভারল্যাপিং হচ্ছে। ল্যাটারাল বলবো না, লঙ্গিটিউডিনাল ওভারল্যাপিং হচ্ছে, তাতে ট্রু সিগমা বন্ড হচ্ছে। আগেরটাতে সেইটার সাথেই হয়েছিল হচ্ছে হাইড্রোজেনের গুলো। এখানে পি হাইড্রোজেনের সাথে যদি হয়, তাহলে এরকম যেটা সিগমা বন্ড করেছে কার্বন কার্বন, সেটার সাথেই একটা করে হাইড্রোজেন যদি হয়ে থাকে, তাহলে আর একটা পির সাথে লেগে থাকছে হচ্ছে হাইড্রোজেন, সামথিং লাইক দিস। সাপোজ দিস ওয়ান। তাহলে পি এর সাথে আর একটা পি অরবিটালের সাথে হাইড্রোজেনের এস ইলেকট্রন গুলো যদি ওভারল্যাপ করে থাকে, তাহলে কটা হাইড্রোজেন হয়ে গেল? 4টে হাইড্রোজেন হয়ে গেল। স্টিল এই ডাবল বন্ডের জায়গাতেও দেখা যায় যে এরকম টাইপের একটা পি অরবিটাল ভ্যাকেন্ট রয়ে গেছে। তখন তারা ল্যাটারালি ওভারল্যাপ করবে, করে কটা পাই বন্ড তৈরি করবে? একটাই, কারণ পি অরবিটাল একটাই ভ্যাকেন্ট ছিল, তাই একটা পাই বন্ড, একটা সিগমা বন্ড। কিন্তু কোনোদিনও এই ছবি দেখাতে বলবে না। তাই আমরা আসবো হচ্ছে যে সিঙ্গল বন্ড মানে হচ্ছে সবসময় sp3, ডাবল বন্ড মানে হচ্ছে sp2, কারণ পি এর একটা অরবিটাল ভ্যাকেন্টই রয়েছে, বাকি দুটো অরবিটাল কাজ করেছে। sp-র ক্ষেত্রে পি এর দুটো অরবিটাল ভ্যাকেন্ট রয়েছে, কিন্তু একটা কাজ করেছে। সেই দিক দিয়ে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ যে আমরা চোখের দেখায় হাইব্রিডাইজেশন কি করে বার করব। হাইব্রিডাইজেশন মানে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার এক্স। দিস ইজ কোঅর্ডিনেশন নাম্বার, যা ডিনোট করবে আমাদের হাইব্রিডাইজেশনটা কত হবে। কোঅর্ডিনেশন নাম্বার ইকুয়ালস টু
surrounding atom plus half into G minus V. So SA is our surrounding atom. কি করে বুঝবো কোনো একটা মলিকিউলে কে সারাউন্ডিং অ্যাটম? যে বেশি সে সারাউন্ডিং অ্যাটম, যে কম সে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। যে কোঅর্ডিনেশন নাম্বারটা বার করতে যাচ্ছি সেটা সেন্ট্রাল অ্যাটম। জি মানে ভ্যালেন্স ইলেকট্রন, কখনোই গোলাবে না। জি মানে ভ্যালেন্স শেল ইলেকট্রন। সবসময় নাইট্রোজেনকে দিয়ে মনে রাখবে, নাইট্রোজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p3, লাস্ট শেল ইলেকট্রন ইজ জি। কিন্তু ভ্যালেন্সি মানে লাস্ট অরবিটালে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, দ্যাট ইজ 3। সো ভ্যালেন্সি, ভি ফর ভ্যালেন্সি। এবার এই এক্স এর কতগুলো ভ্যালু আছে, সে ভ্যালুগুলো সবসময় মাথায় রাখতে হয়। লাইক এক্স এর ক্ষেত্রে 2 3 4 5 6। 2 মানে sp, 3 মানে sp2, 4 মানে sp3, 5 মানে sp3d, 6 মানে sp3d2 and 7 মানে হচ্ছে sp3d3। আবার বলবো কোঅর্ডিনেশন নাম্বার, তার মানে ফিক্সড কোঅর্ডিনেশন নাম্বার। মানে এই কোঅর্ডিনেশন নাম্বার এক্স্যাক্টলি কি মিন করে আরেকটু পরে বুঝতে পারবে, কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার এখন আপাতত মনেই রাখতে হবে। 2 মানে sp, 3 মানে sp2, 4 মানে sp3, 5 মানে sp3d2 d, 6 মানে sp3d2 আর 7 মানে sp3d3। আবার একটা মিনিং বলবো, sp3d3 মানে যে কোনো একটা s অরবিটাল p এর 3টে স্পেসের সাথে এবং d এর 3টে স্পেসের সাথে ওভারল্যাপ করে একটা হাইব্রিড ইলেকট্রন চার্জ ক্লাউড ডেনসিটির একটা জায়গা তৈরি করেছে, দ্যাট ইজ হাইব্রিড অরবিটাল। ইলেকট্রনগুলো যখন একে অন্যের সাথে শেয়ারিং হচ্ছে তখন দুরকম জায়গা থেকে ইলেকট্রন আসছে। সেই জায়গাগুলো কি? ইলেকট্রন চার্জ ক্লাউড স্পেস, হাইজেনবার্গের কথা অনুযায়ী। সেই স্পেসগুলো একে অন্যের সাথে ইন্টারমিঙ্গল যখন হচ্ছে তখন একটা নতুন চেহারা নিচ্ছে। সেই চেহারাগুলোর নাম আমরা এখানে দিয়েছি। কখনোই মাথায় রাখবে সেই চেহারাগুলো কোনো টিচার বোর্ডে এরকম ভাবে আঁকতে পারে না, তবু আমি জানি স্কুলে স্কুলে সেটা আঁকি। তো কোঅর্ডিনেশন নাম্বার মাথায় রাখলে কিরম ভাবে একটা তৈরি হচ্ছে, একটা দুটো বা তিনটে আমি করে দেখাবো। আমরা হাইব্রিডাইজেশনের এই ফরম্যাটটাকে পাশে রাখবো এবং এরপর আমাকে যদি যে কোনো মলিকিউল দেওয়া হয় তাহলে আমরা করবো হচ্ছে NH3। NH3 এর ক্ষেত্রে x ইকুয়ালস টু n এর সারাউন্ডিং অ্যাটম কত? 3, হাফ ইন্টু G মাইনাস V তে নাইট্রোজেনের G কত? 5। এখানে এক্সিবিটেড ভ্যালেন্সি কত হয়েছে? 3। তাহলে আলটিমেটলি 3 প্লাস 5 মাইনাস 3 মানে 2, 2/2 মানে হচ্ছে 1, তার মানে টোটাল এলো হচ্ছে 4, দ্যাট মিনস sp3। মনে রাখার দরকার, দিস ইজ আমাদের ভ্যালেন্স শেল, দিস ইজ আমাদের যদি ভ্যালেন্সি হয়ে থাকে, ভ্যালেন্স শেল আর ভ্যালেন্সির ডিফারেন্স মানেই হচ্ছে আমাদের আনইউজড ইলেকট্রন কটা রয়েছে। নাইট্রোজেনের ক্ষেত্রে দুটো রয়েছে, তাহলে কটা পেয়ার অফ ইলেকট্রন রয়েছে সেটা হচ্ছে এই পার্টটা। ভালো করে দেখবে, দিস ইজ আমাদের লোন পেয়ার ইলেকট্রন পার্ট। সারাউন্ডিং অ্যাটম মানে কোন এলিমেন্টের সাথে ও শেয়ারিংটা করছে, কটা এরকম করছে, তার মানে দিস বিলংস টু বন্ড পেয়ার ইলেকট্রন। পরের দিকে কাজে লাগবে। তার মানে এই পুরো ফর্মুলাটার সারাউন্ডিং অ্যাটম পার্টটা হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন, অর্থাৎ বন্ড পেয়ার ইলেকট্রন মানে ইলেকট্রন শেয়ার্ড স্টেট রয়েছে অন্য কোনো একটা এলিমেন্টের সাথে, আর এটায় কোনো শেয়ারিং নেই, এরকম কটা ইলেকট্রন টোটাল আছে পেয়ারিং এর দিক দিয়ে। সো বন্ড পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন একটা কম্পাউন্ডের মধ্যে সবসময় থাকে, তার ভ্যালু এসছে হচ্ছে 3 + 1, তার মানে 3টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার,
এই ক্যাটাগরিটাকে আলাদা করে মনে রাখবার এখন প্রয়োজন আসেনি। এখন আমাদের প্রয়োজন এসছে কত ভ্যালু এলো, 4, তার মানে sp3। অন দ্য আদার হ্যান্ড আমি করতে পারি হচ্ছে CO2। অন দ্য আদার হ্যান্ড যদি CO2 করি তাহলে আমরা জানি সি এর দুপাশে যদি দুটো অক্সিজেন হয়, অক্সিজেনের বাইভ্যালেন্সির জন্য দুটো ডাবল বন্ড হয়, তাই সারাউন্ডিং অ্যাটমে x বলতে পারি 2 প্লাস কার্বনের এখানে অক্সিডেশন নাম্বার 4। আবার কি বললাম, কার্বনের অক্সিডেশন নাম্বার 4 মানে কতটা ও ভ্যালেন্সি এক্সিবিট করছে। যেমন এখানে NH3 তে 10 এর ওপর -3, এই -3টা মাইনাসটা মানে রিডিউস করছে বা অক্সিডাইজ করছে, কিন্তু 3 ভ্যালুটা কখনোই মাইনাস বা প্লাসে হয় না। এই 3 ভ্যালু মানে হচ্ছে নাইট্রোজেন কতগুলো ভ্যালেন্সি এক্সিবিট করছে এই কম্পাউন্ড। তার মানে অক্সিডেশন নাম্বার ইকুয়ালস টু ভ্যালেন্সি, নট ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। তো এখানে কার্বন তার মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন ওর এমনিতেই, যেহেতু পিরিয়ডিক টেবিলের গ্রুপ 14 এ আছে, তার মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 4, ভ্যালেন্সি এক্সিবিটেড হচ্ছে 4, তার মানে 4 - 4 0 হয়ে গেল, তার মানে 2 এলো, তার মানে sp। হোয়াট ডাজ ইট সিগনিফাই? দুটো বন্ড পেয়ার ইলেকট্রন এবং লোন পেয়ার ইলেকট্রন নেই কার্বনের উপর। অ্যাকচুয়ালি তো তাই হয়, কার্বনের দুটো ইলেকট্রন অক্সিজেনের সাথে ডাবল বন্ডে করতে, আবার দুটো ইলেকট্রন ডাবল বন্ড করতে সবটাই ব্যবহার হয়ে যায় বলে কোনো লোন পেয়ার ইলেকট্রন থাকে না। অন দ্য আদার হ্যান্ড যদি BF3 করি তাহলেই বা কি হবে, x B মানে সারাউন্ডিং অ্যাটম এখানে 3, বোরনের G হচ্ছে অলওয়েজ 3, অর্থাৎ ওর পিরিয়ডিক টেবিলে 13th গ্রুপে আছে তাই 3, অ্যান্ড ফ্লোরিনের ওপর ওর ভ্যালেন্সি এক্সিবিটেড হচ্ছে 3, তাহলে 3 - 3 0 হয়ে গেল, তাহলে শুধু 3 রয়ে গেল। 3 হলেই আমরা জানি sp2, তাহলে একটা sp, একটা sp3, একটা sp2। কিরকম ভাবে ফর্মুলাটা কাজে লাগছে ভালো করে খুব কেয়ারফুলি দেখার দরকার। এরপর কিছু তোমাদের করতে হবে, আমি জিজ্ঞেস করব, কিন্তু তার আগে আর একটা জিনিসও শেখার দরকার, দুম করে যদি দিই পারবে না। সেটা হচ্ছে দিস ফর্মুলা ইজ ফর কম্পাউন্ড। এটাকেই ব্যবহার করতে যায় আয়নে, অনেকে পারে না। সেই জন্য if this is the formula for compound, কখনোই এই ফর্মুলাকে ইউজ করবে না। কোঅর্ডিনেশন নাম্বার ইকুয়ালস টু সারাউন্ডিং অ্যাটম প্লাস হাফ ইন্টু G - V, নট অ্যাপ্লিকেবল ফর আয়ন্স। কখনোই আয়ন্সের জন্য অ্যাপ্লিকেবল নয়। তখন কি করা উচিত? তখন করা উচিত হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার ইকুয়ালস টু হাফ ইন্টু ভ্যালেন্সিয়াল ইলেকট্রন মানে G, যেমন আছে তাই, প্লাস x মাইনাস C প্লাস A। C ফর চার্জ, যেহেতু আমি আয়নের জন্য বলছি, ফর যে কোনো আয়ন, তাই C ফর চার্জ অফ ক্যাটায়ন অ্যান্ড A ফর চার্জ অফ অ্যানায়ন। এটা বুঝতে কারোর অসুবিধা হয় না। অসুবিধাটা হয় হচ্ছে এই এক্সটাকে দিয়ে। এমনিতে ফর্মুলাতে বলা হয় এক্সটা ইজ ফর নাম্বার অফ মোনো অ্যাটমিক গ্রুপ। এটা কিছুই না, সারাউন্ডিং অ্যাটম, যেসব অ্যাটমগুলোর ভ্যালেন্সি 1 হলে তবেই আমি এই এক্সটাকে কাউন্ট করতে পারবো। কিন্তু সারাউন্ডিং অ্যাটমের যদি কোনো অ্যাটম যার ভ্যালেন্সি 2 বা যার ভ্যালেন্সি 3, তখন এই এক্সটা হয়ে যাবে হচ্ছে 0। একটা উদাহরণ দেখাচ্ছি, CO3 2-। C এর ক্ষেত্রে উইদাউট টাচিং দ্য পেন করতে হবে। C এর ক্ষেত্রে Gটা হচ্ছে 4, যেহেতু সারাউন্ডিং অ্যাটম অক্সিজেন, তার ভ্যালেন্সি 2,
তাই সেটা 0। এটা ক্যাটায়ন নয়, তার চার্জ নেই, তাই এটা 0। আয়নের চার্জ কত দিয়েছে অ্যানায়নের? 2, তাহলে 4 + 2 হচ্ছে 6। 6/2 কত হয়ে গেল? এলো হচ্ছে 3। তার মানে চোখের দেখায় বুঝলাম যে এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। অক্সিজেনের ভ্যালেন্সি যেহেতু 2, তাই x কখনোই ভ্যালু বসলো না, 0 হয়ে গেল। নাম্বার অফ মোনোঅ্যাটমিক গ্রুপ মানে হচ্ছে অতি অবশ্যই সারাউন্ডিং অ্যাটমের যেই থাকুক তার ভ্যালেন্সি যেন 1 হয়, তবেই তাকে কাউন্টটা করতে পারবো। আচ্ছা, সেটাও একটা উদাহরণ দেওয়া যাক। সাপোজ BF4 মাইনাস, তো খুব ভালো কথা। ফ্লোরিনের ভ্যালেন্সি 1, বোরনে এখানে ভ্যালেন্স শেল কত? 3। ফ্লোরিনের নাম্বার কটা? 4। ক্যাটায়নিক নাম্বার বা অ্যানায়নিক নাম্বারের ওপর বেস করে রয়েছে, তাই BF4 প্লাস যদি থাকে তাহলে 3 + 4 - 1, কিন্তু এখানে অতি অবশ্যই কোনো অ্যানায়নিক চার্জ নেই বলে অ্যানায়নে 0 বসে গেল। তাহলে কত হিসেব হলো? 4 + 3 7 - 1 6, 6/2 3, তার মানে অতি অবশ্যই sp2। যদি এখানে BF4 এর বদলে BH4+ দিত তাহলেও একই ঘটনা ঘটত। বোরন 3, নাম্বার অফ মোনোঅ্যাটমিক গ্রুপ হাইড্রোজেন 4, ক্যাটায়নিক চার্জ 1 এবং অ্যানায়নিক চার্জ 0। 3 + 4 7 - 1 6, 6/2 3, and 3 মানে হচ্ছে sp2। খুব সিম্পলি ব্যাপারটাকে ভাবতে হবে যে x মানে হচ্ছে সারাউন্ডিং অ্যাটম, যদি ভ্যালেন্সি 1 হয় তবে আমার x ≠ 0। যদি আমার সারাউন্ডিং অ্যাটম নাইট্রোজেন হয় তার ভ্যালেন্সি 3, তার মানে সে 0। অক্সিজেন যদি হয় তাহলে সে 0, কারণ সেগুলোর ভ্যালেন্সি, তারা মোনো অ্যাটমিক গ্রুপ নয়, মোনোভ্যালেন্ট গ্রুপ অ্যাকচুয়ালি বলা উচিত, কিন্তু লেখা থাকে মোনো অ্যাটমিক গ্রুপ হিসেবেই। তাদের ভ্যালেন্সি কোনো অবস্থাতেই 1 এর বাইরে হলে x = 0 হয়ে যাবে। এটা গেছে হচ্ছে আপ টু হাইব্রিডাইজেশন অনুযায়ী। হাইব্রিডাইজেশন কিরম ভাবে বার করব, হাইব্রিডাইজেশন জিনিসটা কি, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বাকি রয়েছে হচ্ছে VSEPR, শেপ বার করা, হাইড্রোজেন বন্ডিং, পোলারিটি, অ্যান্ড লাস্টলি বন্ড অর্ডার। 4টে ক্যাটাগরি বাকি রয়েছে। সুতরাং আমাদের যা কিছু করতে হবে খুব সুইফট করতে হবে, কারণ যে কোনো একটা চ্যাপ্টারকে তাড়াতাড়ি শেষ করাটাই সবসময় উচিত, কিন্তু না বুঝে অতি অবশ্যই নয়। So there is 2 formulas, একটা কম্পাউন্ডের জন্য এবং একটা আয়নের জন্য। One is surrounding atom plus half into G minus C for compound। আবার বলবো x = 2 মানে sp, 3 মানে sp2, 4 মানে sp3, 5 মানে sp3d, 6 মানে sp3d2, 7 মানে sp3d3। On the other hand, x = half into g plus x minus c plus a, মানেই হচ্ছে হাইব্রিডাইজেশনই ফর আয়নস, সেটা ক্যাটায়নই হোক অ্যানায়নসই হোক। এই অবধি কারো কিছু জিজ্ঞাসা আছে কিনা সেটা আমাকে তোমরা বলতে পারো। এই কারণে এই পয়েন্ট অফ ভিউতে সবসময় জিজ্ঞেস করবে যে আমি এখন একটা জিনিসই বার করতে দেব বারবার, সেটা হচ্ছে যে কোনো রকমের স্ট্রাকচারে
হাইব্রিডাইজেশন, পরের দিকে যেটা বার করতে দেবো সেটা হচ্ছে অলওয়েজ ভিএসি পিয়ার। তাই হাইব্রিডাইজেশন বা ভিএসি পিয়ারের ক্ষেত্রে মাথায় রাখার দরকার যে ভিএসি পিয়ার, এই যে আমরা NH3 দেখাচ্ছি, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, NH3 কে আমরা কেউ দেখালাম এরম ভাবে, আবার কেউ দেখালাম এরম ভাবে। এরম ভাবে তো যে কিছু যা খুশি তাই শেপ হতে পারে, এরম শেপটা আদৌ নয়। তার মানে এই ফর্মুলা থেকে ডেফিনেটলি আমরা একটা স্পেসিফিক শেপ বার করতে পারি। শেপটা কিরকম হতে পারে? কারোর লিনিয়ার হতে পারে, কারোর ট্রাইঅ্যাঙ্গুলার পিরামিডাল হতে পারে, কারোর ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার হতে পারে, কারোর স্কোয়ার পিরামিডাল হতে পারে, কারোর ট্রাইগোনাল বাইপিরামিডাল হতে পারে। এরকম স্পেসিফিক শেপকে যখন আর্ন করছি তখন সেটা একটাই থিওরি দিয়ে, সেটা হচ্ছে ভিএসি পিয়ার, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি দিয়ে। সে থিওরি পড়লেই হলো না, মানে বইয়ের থেকে রিডিং পড়লে হয় না, সেটার ইমপ্লিমেন্টেশনই হচ্ছে তার থিওরিতে। তো সেই দিক দিয়ে